সো লাস্ট ক্লাসে আমরা বাস্তব সংখ্যার থিওরি গুলো দেখছিলাম, আর বাস্তব সংখ্যার রিলেটেড আমরা প্রবাবলি 3টা টাইপের ম্যাথ দেখছি, ঠিক আছে। আজকে আমরা যেসব টাইপ থেকে বেসিক্যালি পরীক্ষা আসে ওই টাইপ গুলোতে যাবো। সো তোমরা নোট করো সাথে সাথে। প্রথম টাইপটা হচ্ছে আমরা সমাধান করা শিখবো। আমরা হচ্ছে ইকুয়ালিটি কি সমাধান করা কিন্তু শিখছি, ঠিক আছে। ইকুয়ালিটি তো তোমরা চিনো, ধরো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি 4 থাকে, সো এখান থেকে আমাদের এক্স হচ্ছে আমাদের সেই আননোন, যার মান আমরা জানি না, তার মানটা আমাদের বের করতে হবে। সো এক্স ইজ ইকুয়াল টু কি হবে বলতো? প্লাস মাইনাস 2। স্কোয়ার রাশি থাকলে তার দুইটা সলিউশন থাকবে, একটা +2 একটা -2। ওকে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 হইলে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2। তার মানে ইকুয়ালিটি যখন থাকে তখন কিন্তু এক্স এর এক্সাক্ট ভ্যালুগুলো কিন্তু বলা সম্ভব যখন মাঝখানে ইকুয়াল সাইন থাকে, ঠিক আছে। ইকুয়াল সাইন থাকে। এখন অসমতা, মাঝখানে যদি ইকুয়াল সাইন না থাকে তাহলে মাঝখানে কি থাকতে পারে? লেস দেন থাকতে পারে, অথবা কি থাকতে পারে? গ্রেটার দেন থাকতে পারে, তাই তো। এখন গ্রেটার দেন আর লেস দেন থাকলে তখন তুমি কিন্তু এক্স এর, যখন আমরা বলবো যে এই সমীকরণটি সমাধান করো, তখন কিন্তু তুমি এক্স এর এক্সাক্ট মানটা পাবা না, একটা ইন্টারভাল পাবা, ঠিক আছে। সো কেমন হতে পারে ব্যাপারটা? সো সেগুলো আমরা আজকে দেখবো, যে আমরা যেসব বেসিক প্রপার্টি গুলো জানি এদের সাহায্যে আমরা দেখবো কিভাবে ইনইকুয়ালিটি সলভ করা যায়। আমরা ইকুয়ালিটি সলভ করতে পারি, তো এখন আমরা ইনইকুয়ালিটিটা দেখবো, ঠিক আছে। সো খুব সহজ একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। সো ধরো এরকম একটা প্রবলেম, মডুলাস অফ এক্স মাইনাস 1 ইজ লেস দেন ইকুয়াল টু 3। আমাকে বলা হয়েছে এটাকে সমাধান করো। তো সমাধান করা মানে জানি কি? সমাধান করা মানে হচ্ছে যে চলক থাকবে, চলক বা ভ্যারিয়েবল থাকবে, ওই ভ্যারিয়েবলের মান বের করব। কিন্তু যেহেতু মাঝখানে ইনইকুয়ালিটি আছে, মানে অসমতা আছে, তাই ভ্যারিয়েবলের মানটা কিন্তু ইনইকুয়ালিটির মাধ্যমে আসবে। তার মানে তুমি ভ্যারিয়েবলের এক্সাক্ট মান বলতে পারবে না, ঠিক আছে। তার মানে এক্স এর জন্য ইনইকুয়ালিটিটা আমার বের করতে হবে। এখানে কিন্তু এক্স এর জন্য ইনইকুয়ালিটি দেওয়া নাই, ঠিক আছে। এখানে হচ্ছে এক্স মাইনাস 1 এর জন্য, মডুলাস অফ এক্স মাইনাস 1 এর জন্য ইনইকুয়ালিটি দেওয়া আছে। তো এখান থেকে আমাদের এক্স এর জন্য ইনইকুয়ালিটিটা বের করতে হবে। তো এটা মনে তোমরা বুঝবা নিজেরা এখন কি করতে হবে। তো বলো তো, মডুলাস উঠিয়ে দিলে যদি লেস দেন থাকে তাহলে মডুলাস উঠাইলে কি লেখা যায়? কেউ কি বলতে পারবা? আমরা যদি এখানে শুধু এক্স মাইনাস 1 লিখি, মানে মডুলাস অফ এক্স মাইনাস 1 কে যদি আমরা শুধু এক্স মাইনাস 1 লিখি, তাহলে কি লেখা যায় এখানে? এরকম লেখা যায় কিনা বলো তো? মডুলাস অফ এক্স মাইনাস 1 যদি 3 থেকে ছোট হয় তাহলে এক্স মাইনাস 1 কি হবে? যদি মডুলাস উঠে দেই তাহলে কি হবে? -3 থেকে 3 এর মাঝখানে এই জিনিসটা লেখা যায় না? বলো তো, তোমরা কি বুঝতে পারতেছো? লাস্ট ক্লাসে মনে হয় দেখাইছিলাম। সো আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এক্স এর জন্য মান বের করা। আমরা এক্স মাইনাস 1 এর জন্য কিন্তু বের করছি, এখন আমাদের টার্গেট হচ্ছে এক্স এর জন্য এই ভ্যালুগুলো বের করা। সো সব পাশে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সব সাইডে আমরা একটা কাজ করে 1 যোগ করে দিই, ঠিক আছে। তাহলেই তো আমাদের এক্স এর জন্য ভ্যালুটা বের হয়ে যাবে। এখন এক্স মাইনাস 1 এর জন্য আমি কিন্তু জানি এক্স মাইনাস 1 -3 থেকে বড় এবং 3 থেকে ছোট, কিন্তু আমার বের করতে হবে এক্স আসলে কোন রেঞ্জের মধ্যে এক্স আছে সেটা বের করতে হবে। একটা কাজ করি, যতগুলা ইনইকুয়ালিটির প্রান্ত আছে প্রত্যেকটা প্রান্তে আমরা কি করি 1 যোগ করে দিলাম। তো -3 এর সাথে 1 যোগ হবে, এক্স মাইনাস 1 এর সাথে 1 যোগ হবে, আবার 3 এর সাথে 1 যোগ হবে। তাহলে এখানে কি থাকবে? -3 এর +1 করলে -2, আর এখানে +1 -1 যদি ক্যান্সেল আউট হয়ে যায় শুধু এক্স থাকে আর ওইখানে থাকতেছে 4। তাহলে এক্স এর সমাধান কত? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে এক্সটা আসলে কোন রেঞ্জের মধ্যে আছে। যদি প্রথমে যে কন্ডিশনটা দেওয়া ছিল এই কন্ডিশনটা যদি সত্য হয়, তাহলে এক্স থেকে কোন রেঞ্জের মধ্যে থাকতে হবে? এক্স কে থাকতে হবে -2 থেকে 4 এর মাঝখানে কোনো একটা জায়গায় এক্স কে থাকতে হবে। সেটা যদি হয় তখনই মডুলাস অফ এক্স মাইনাস 1 এর মান কি 3 থেকে ছোট হবে। এর বাইরে এছাড়া কিন্তু 3 থেকে ছোট হবে না। এখন বলো তো তোমরা এই কোশ্চেনটা বুঝছো কিনা? খুব সহজ একটা কোশ্চেন, বাট তোমরা বুঝছো কিনা যে কিভাবে সমাধান করতে হয়? জি ভাইয়া বুঝছি। সবাই বুঝতে পারছো? অঙ্কন বুঝতে পারছো? মন বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। ভেরি গুড। সো এই প্রবলেমটা যদি বুঝো, এটা খুব সহজ একটা প্রবলেম। আমরা আস্তে আস্তে আরো ডিফিকাল্ট প্রবলেমের দিকে যাব। আচ্ছা, বেসিক্যালি মডুলাস যদি থাকে, তোমরা তো এটা বোধহয় আমরা বলছিলাম যে মডুলাস থাকলে বেসিক্যালি মডুলাসটা যদি উঠে দিই তখন কিন্তু প্লাস মাইনাস দুটাই আসে, ঠিক আছে। বাট যখন মডুলাস অফ সামথিং লেস দেন কোনো কিছু একটা হয়, তখন প্লাস মাইনাস দুইটাকে যদি তুমি আলাদা আলাদা ক্যালকুলেট করো তখন তুমি বেসিক্যালি এই জিনিসটাই পাবা। এই জন্য আমরা জিনিসটাকে শর্টকাটে ফর্মুলা হিসেবে এভাবে লিখি
যে কোনো কিছু মডুলাস থাকলে আমরা সেই মডুলাসটা উঠে দিই যদি লেস দেন থাকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। যদি এরকম থাকে মডুলাস অফ এক্স, আচ্ছা তোমাদেরকে এই জিনিসটা একটু বলে রাখি, তাহলে তোমরা আবার প্যাচ লাগাই ফেলবে একটু পরে। যদি এরকম থাকে যে মডুলাস অফ এক্স লেস দেন এ, তারপরের লাইনে কি লেখা যাবে? তারপরের লাইনে লেখা যাবে এক্স হচ্ছে মাইনাস এ থেকে বড় এবং এ থেকে ছোট, এইটা লেখা যাবে। কিন্তু এখন বলো তো দেখি, যদি এরকম থাকে মডুলাস অফ এক্স গ্রেটার দেন এ, তার পরিবর্তে তুমি কি লিখবা? তুমি কি এই ফর্মুলাটা লিখতে পারবা? তোমরা কি আসো? জি ভাই। আচ্ছা, তো মডুলাস অফ এক্স যদি গ্রেটার দেন এ থাকে তখন কিন্তু আমরা কোনো ফর্মুলা জানি না। আর মডুলাস অফ এক্স লেস দেন এ থাকলে তার পরিবর্তে লেখা যায় মাইনাস এ থেকে এ এর মাঝখানে হচ্ছে এক্স থাকবে। এটা হচ্ছে একটা ফর্মুলার মতো, বাট এইখানে যদি কোনো কিছু মডুলাস যদি এ থেকে বড় হয় তখন কিন্তু তার পরিবর্তে তুমি এরকম বড় ফর্মুলা লিখতে পারবে না। তখন তোমাকে দুইটা কন্ডিশন দিয়ে কাজ করতে হবে। একবার হচ্ছে প্লাস এক্স ইজ গ্রেটার দেন এ, আর একবার হচ্ছে মাইনাস এক্স ইজ গ্রেটার দেন এ। এই দুইটার জন্য তোমার এক্স এর মান বের করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে যদি গ্রেটার দেন থাকে। সো আমরা দুইটা কন্ডিশন আলোচনা করলাম। এখন আমি আরেকটা প্রবলেম করাবো, তারপর তোমাদেরকে কিছু করতে দিব। সো একটা বোর্ডে আসে একটা প্রবলেম, দেখো ভালোভাবে খেয়াল করো, তাহলে পরের প্রবলেমগুলো তোমরা পারবা। সো 3x minus 4 মডুলাস হচ্ছে লেস দেন 2। সো যেহেতু এখানে লেস দেন চিহ্ন আছে এবং মডুলাস আছে, আমরা আমাদের টার্গেট হচ্ছে x এর মান বের করা। সো x এর মান বের করার জন্য আমরা প্রথমে মডুলাসটা উঠিয়ে দিব। সো মডুলাস উঠিয়ে দিলে কি আসবে? 3x minus 4 গ্রেটার দেন হবে -2 আর লেস দেন হবে +2। সো জিনিসটাকে আমরা এই লাইন থেকে এই লাইনে আসলাম ফর্মুলার সাহায্যে। তো এরপরে হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে x এর মান বের করা। এখন হচ্ছে 3x - 4 এর মান বের হইছে। সো 3x - 4 কে আস্তে আস্তে কি করতে হবে? ওইখান থেকে সিম্পলিফাই করে x এর মান আনতে হবে। সো আমরা সব জায়গায় 4 যোগ করে দিই। সো -2 + 4, 3x - 4 + 4, 2 + 4, সব জায়গায় 4 যোগ করলাম। সো -4 + 4 কাটাকাটি, আর এখানে থাকতেছে 2, এখানে থাকতেছে 3x, এখানে থাকতেছে 6। সো এখন আমাদের কাজ হচ্ছে x এর মান বের করতে হলে কি করতে হবে? সবাইকে 3 দিয়ে ভাগ করতে হবে। 2 / 3, x কে 3 দিয়ে ভাগ করলে 3 কিন্তু আর থাকবে না x এর সহগ হিসেবে। সো 6 কে 3 দিয়ে ভাগ করলে কত থাকবে? 2। সো অ্যানসার হচ্ছে 2/3 থেকে x এর মান 2 এর মাঝখানে। এটা হচ্ছে আমার নির্ণেয় সমাধান, ঠিক আছে? সো এই গেল আমাদের সমাধান রিলেটেড দুইটা ম্যাথ। এখন আর তোমাদেরকে একটা করতে দিই। আচ্ছা, আমি সবগুলা টাইপই দেখাই ফেলি, তারপরে তোমরা করবা এবং তোমাদের একটা এক্সট্রা কাজ দিব। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, এই ব্যাটটা দিকে খেয়াল করো। 2x, এটাও একটা বোর্ডে আসছিল, 2x - 7 বলতেছে ইজ গ্রেটার দেন 5। এখন কথা হচ্ছে এবার আমি কিভাবে সলভ করব। সো দেখি কার আইডিয়া আসে কেমন। সো ইয়া বলো তো দেখি, মিম বলো তো দেখি, এটাকে কি করা যায়? মডুলাস উঠিয়ে দিলে কি আসবে এখানে? ভাইয়া 2x - 7 গ্রেটার দেন 5 একবার, আর একবার -2x + 7 গ্রেটার দেন 5। ভেরি গুড, ভেরি গুড। আমি সেটাই জানতে চাচ্ছি। সো বেসিক্যালি আমি আরেকটু সহজ ইয়াতে দেখাই। এটা যেটা হবে, মডুলাসটা যদি উঠিয়ে দেই তাহলে এখানে প্লাস বাই চলে আসবে, কারণ মডুলাস উঠিয়ে দিলে প্লাস বাই চলে আসে। সো 2x - 7 গ্রেটার দেন 5, ওই যেটা আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে মডুলাসের ভিতরে তো প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে। তো এটা একটা পোশাক, যে পোশাকের ভিতরে ছেলেও থাকতে পারে মেয়েও থাকতে পারে। যদি পোশাকটা তুমি খুলে ফেলো তাহলে তুমি ভিতর থেকে দুই ধরনের পসিবিলিটিস থাকে না, ছেলেও হইতে পারে মেয়েও হইতে পারে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, মডুলাসের ভিতরে তো ধনাত্মক সংখ্যাও থাকতে পারে ঋণাত্মক সংখ্যাও থাকতে পারে। সো যখন তুমি মডুলাস উঠিয়ে দিবে তখন ভিতর থেকে কি ধনাত্মক ঋণাত্মক দুইটাকে তোমার কনসিডার করতে হবে। সো এখন আমরা কি করব? একবার হচ্ছে প্লাস 2x - 7 ইজ গ্রেটার দেন 5, আর একবার হচ্ছে মাইনাস 2x - 7 গ্রেটার দেন 5। সো এই দুইটাকে নিয়ে আমি কনসিডার করতেছি। প্রথমে প্লাস 2x - 7 গ্রেটার দেন 5 এর জন্য আমি কি করব? উভয় পাশে 7 যোগ করে দিব। সো 2x ইজ গ্রেটার দেন, যদি 7 যোগ করে দিই এই -7টা থাকবে না, এখানে হয়ে যাবে 7 যোগ করলে 5 আর 7 কত? 12। সো x ইজ গ্রেটার দেন আসতেছে 6। এবার যদি 2 দিয়ে ভাগ করি, x ইজ গ্রেটার দেন কি আসতেছে? 6। সো এই হচ্ছে কি আবার একটা অ্যানসার। একটা অ্যানসার আসতেছে x হইতে হবে 6 থেকে বড়। আরেকটা অ্যানসার কি দেখো, এখানে একটা মাইনাস আছে। আমরা কিন্তু লাস্ট ক্লাসে দেখছিলাম যদি আমরা মাইনাস দিয়ে গুণ করি আমাদের ইনইকুয়ালিটি চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? যদি গ্রেটার দেন থাকে লেস দেন হয়ে যাবে, লেস দেন থাকলে গ্রেটার দেন হয়ে যাবে। সুতরাং মাইনাস দিয়ে গুণ করে দিলাম উভয় পাশে, তাহলে কি আসলো? 2x - 7 লেস দেন -5। এখান থেকে মাইনাসটা উঠে গেল আর ওই পাশে +5 - 5 হয়ে গেছে, আর মাঝখানে কি হয়ে গেল? গ্রেটার দেনটা লেস দেন হয়ে গেছে।
তো এখন যদি আমি -7টা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই বা উভয় পাশে 7 যোগ করি তাহলে কি আসবে 2x ইজ লেস দেন -5 আর +7 কত আসবে +2। এরপরে x কি হবে x ইজ লেস দেন 2 ভাগ করলে x ইজ লেস দেন 1। তাহলে তোমার অ্যানসারটা কি দাঁড়াইলো যখন গ্রেটার দেন থাকতেছে মডুলাস অফ সামথিং, তো অ্যানসার আসতেছে সমাধান কত, সমাধান হচ্ছে একবার x ইজ গ্রেটার দেন 6 অথবা x ইজ লেস দেন 1, এই দুইটাকে নিয়েই হচ্ছে আমার অ্যানসার। তাহলে এখানে দুই ধরনের উত্তর আচ্ছা ভাইয়া, হলেই তোমার, হ্যাঁ বলো। ভাইয়া এখানে যে আপনি ফার্স্টে -2x সরি মাইনাস দিয়ে গুণ করলেন 2x - 7, এটাকে যদি আমি ফার্স্টে আর কি গুণ করে নিতাম তারপরে যদি লাস্টে x হ্যাঁ এর হ্যাঁ চিহ্ন চেঞ্জ করতাম হতো না? করতে, হ্যাঁ হইতো। সো আমি দেখো এখানে একটা কাজ করি তোমার মতো করে করি, একই আসবে। সো এখানে যদি আমি মাইনাস দিয়ে গুণ করে দিতাম তাহলে পরের লাইনে কি আসতো, পরের লাইনে আসতো -2x + 7 ইজ গ্রেটার দেন 5, তাই তো। আমি যদি 7টা ওই পাশে পাঠিয়ে দিতাম তাহলে কি আসতো, তাহলে বলো তো কি আসতো, -5 থেকে 7 বিয়োগ গেলে কত থাকবে -2, তাই তো। জি ভাই। -2, এইবার আমি মাইনাস দিয়ে গুণ দিতে হবে। তো এবার যদি মাইনাস দিয়ে গুণ দেই তাহলে কি হবে, ধরো -2 দিয়ে ভাগ দিলাম, তো -2 দিয়ে ভাগ দিলে মাইনাস দিয়ে ভাগ দেওয়ার কারণে কি হবে x ইজ চিহ্ন চেঞ্জ হয়ে লেস যাবে। দেন x ইজ লেস দেন 1, সো একই অ্যান্সার কিন্তু আসবে। তো সেটা জি কোনো জি। আসলে ম্যাটার না, ঠিক আছে। সো আশা করি এই প্রবলেমটা বুঝতে পারছো। তো এই প্রবলেমটা যদি বুঝতে পারো এই চ্যাপ্টারে ধরো 50% প্রবলেম শেষ তোমাদের। তো এখন জাস্ট তোমরা প্র্যাকটিস করবা। এরপরে ক্লাসে একদম শেষ দিকে কিছু প্রমাণ আছে, তোমরা যেমনটা 9-10 এ পড়ছিলা √3 একটি অমূলদ সংখ্যা, এই জাতীয় কিছু বাস্তব সংখ্যা পড়া মানে তোমার কিছু প্রমাণও শিখতে হবে। সো ওই রিলেটেড কিছু প্রমাণ আমরা ক্লাসের শেষ অংশের জন্য রাখলাম, ওগুলো আমি বুঝাই দিব ঠিক মতো। কেউ যদি মনে করে যে বুঝতেছি না, তারপর তাদের কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। সো আলটিমেটলি পরীক্ষা চলে আসতে পারে, যেহেতু তোমাদের শিখতে হবে, বুঝে শিখো না বুঝে শিখো। তো আমি চেষ্টা করবো বুঝাই দেওয়ার, তারপরে যদি বুঝতে না পারো সেটা হচ্ছে তুমি যে কোনো মূল্যে শিখে নিবা। সো এখন তোমাদের কিছু প্রবলেম দিচ্ছি, সবাইকে জিজ্ঞেস করবো আচ্ছা আগে বলো এই পর্যন্ত বুঝছো কিনা সবাই, এই পর্যন্ত যদি বুঝে থাকো এই চ্যাপ্টারে আমি এখন যে কয়টা প্রবলেম করবো সবগুলোই বুঝবা, না বুঝে কিছু নাই, ঠিক আছে। আসিয়া বুঝতে পারছো? জি ভাইয়া। খাদেজা? জি ভাইয়া। অঙ্কন বুঝছো? জি ভাইয়া। ওকে, সো ধরে দিলাম মিম মুন সবাই বুঝতে পারছো, আমরা এখন প্রবলেমে যাই। সো তোমাদের কিছু প্রবলেম দিচ্ছি। 2x + 3 মডুলাস ইজ লেস দেন 7। সো এইটাকে আমি বলতেছি প্রথমে সমাধান করবা, সমাধান করো এবং সংখ্যা রেখায় দেখাও। সমাধানটাকে সংখ্যা রেখায় দেখাবো, সংখ্যা রেখায় দেখাবা, ঠিক আছে, দেখাও। সো ব্যাপারটা কেমন, ধরো তোমার, আমি একটু বুঝাই দিই। ধরো তোমার সমাধান করার পরে এক্স এর মান এরকম আসছে, খেয়াল করে দেখো এক্স এর মান ধরো এরকম আসছে যে -2 থেকে 3 আসছে তোমার এক্স এর মান, এটা তোমার অ্যান্সার, ঠিক আছে। এখন এখানে তোমাকে একটা এক্সট্রা কাজ দিলাম, সেটা হচ্ছে সংখ্যা রেখায় জিনিসটাকে দেখাইতে হবে। তাহলে কি করবা, সংখ্যা রেখা আঁকবা। তো এটা ধরো মূল বিন্দু 0, এটা হচ্ছে -2 পয়েন্ট, এটা হচ্ছে -2 পয়েন্ট, আর এখানে হচ্ছে +3 পয়েন্ট। সো এখন দেখো তো এক্স কি -2 থেকে বড়, -2 এর সমান না কিন্তু, তাহলে এখানে একটা সার্কেল ড্র করো, এখানে একটা সার্কেল ড্র করো। এখন তুমি কি করবা, -2 আর সো এখন আমরা যেটা করব, -2 থেকে যেহেতু বড় আর 3 থেকে যেহেতু ছোট, তার মাঝখানের অংশটুকুকে আমরা কি করব, গাঢ় করে দিব, ঠিক আছে। তো এখন কিন্তু 2 আর 3 কে কিন্তু আমরা টাচ করব না, কারণ x কিন্তু -2 থেকে বড়, -2 এর সমান কিন্তু না। যদি এখানে ইকুয়াল টু সাইন থাকতো, গ্রেটার দেন ইকুয়াল টু, তাহলে কিন্তু আমরা 2 কেও মার্ক করে দিতাম, ঠিক আছে। সো তোমাদের কাজ হবে এই ধরনের ম্যাথগুলো থেকে তোমরা অ্যানসার বের করবা x এর জন্য, তারপরে সেটাকে তোমরা কি করবে, সংখ্যা রেখায় ভাইয়া একটু আরেকবার রিপ্রেজেন্ট করবা। বলবেন? অবশ্যই আর বলবো। সো ধরো এখান থেকে এটাকে প্রবলেম দিলাম তোমাদেরকে, ঠিক আছে। এটাকে সমাধান করলে এক্স এর তো কিছু মান আসবে, তাই না, মডুলাসের মাধ্যমে। তো ধরো এক্স এর মানটা এরকম আসলো, -2 থেকে এক্স এর মান হচ্ছে 3 এর মাঝখানে, ওকে। তো এক্স এর ভাইয়া, এটা যদি এক্স এর মান হয়, হ্যাঁ বলো। ভাইয়া এখানে মান আসবে -5 আর ওই পাশে 2। আচ্ছা ধরো এই মানটা -5 থেকে, এক্সাক্ট মানটাই বলতেছি, -5 থেকে এক্স এর মান কি 2 এর মাঝখানে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার আসলো এই ম্যাথটা করার পরে। এখন আমি বললাম যে এই জিনিসটাকে সংখ্যা রেখায় দেখো, কারণ তোমাদের বোর্ড কোশ্চেনে ম্যাক্সিমাম জায়গায় সংখ্যা রেখায় দেখাইতে বলে। তো সংখ্যা রেখা তোমরা কিভাবে দেখাবা, খুবই ইজি। তো দেখো আমার এক্স এর ভ্যালুটা কি -5 থেকে বড় আর 2 এর মাঝখানে। তো তুমি সংখ্যা রেখার মধ্যে একটা -5 পয়েন্টটা ড্র করো, আর হচ্ছে 2, ধরো 2 এই জায়গায়, তো 2 পয়েন্টটাকে ড্র করো, ঠিক আছে।
এখন তুমি এরকম একটা সার্কেল রাখবা 5 এর উপর আর -5 এর উপর আর 2 এর উপর। এখন তুমি খেয়াল করে দেখো x এর ভ্যালুটা কি -5 এর সমান কিনা। না, x এর ভ্যালু কিন্তু -5 এর সমান না, -5 থেকে বড়, আবার 2 থেকে ছোট। তার মানে কি x এর ভ্যালুটা এই রিজিয়নের মাঝখানে আছে না, এই যে ইন্টারভাল -5 আর 2 এর মাঝখানের অঞ্চলটাতে আছে না, তাহলে সেই জিনিসটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি। আমরা এই জিনিসটাকে একটু গাঢ় করে দিই, ঠিক আছে? তোমরা কোশ্চেনে, তোমরা পরীক্ষার খাতা তোমরা কলম দিয়ে গাঢ় করে দিবা, তাহলে এক্সামিনার বুঝবে যে তুমি যেই অ্যান্সারটা বের হইছে এক্স এর, সেই অ্যান্সারটাকে তুমি এই গাঢ় অঞ্চল দিয়ে রিপ্রেজেন্ট করতেছো। যেমন আমি এখানে রেড মানে মার্ক করা যে রিজিয়নটা দেখতেছো, ওই রিজিয়নটা দিয়ে আমি বুঝাচ্ছি যে তোমার অ্যান্সার হচ্ছে -5 থেকে 2 এর মাঝখানে। ঠিক আছে, এবার বুঝতে পারছো? জি ভাইয়া। ভাইয়া এমন Okay, যদি so- হতো যে 2 পর্যন্ত, তখন কি করতাম? 2 পর্যন্ত যদি থাকতো তাহলে 2 এর এখানে যে সার্কেলটা দেখতেছো, এই সার্কেলটাকেও তুমি মার্ক করবা। ঠিক আছে, তো আচ্ছা 2 এর সার্কেলটা মার্ক করা থাকলে তোমার টিচার বুঝবে যে কি, যেহেতু সার্কেলও মার্ক করা, তার মানে 2 ইনক্লুডেড, 2 ও কিন্তু আমার সলিউশনের মধ্যে আছে। বাট 2 এর বাট 5 যদি মার্ক যেহেতু করি না, তার মানে কি 5 নাই। আর যদি 5 ও থাকতো তাহলে 5 কেও মার্ক করে দিতাম। ঠিক আছে, তো এইভাবে আর কি ইয়া করবা। আচ্ছা, তো এই প্রবলেমটা সবাই করো, সবাই দেখো এই অ্যান্সার আসে কিনা, আর হইলে আমাকে বলো, আমি আরেকটা প্রবলেম দিচ্ছি। জি ভাইয়া, এটাই আসে। এটাই আসছে, ওকে। তো আমার মনে হয় তোমরা সবাই পারছো, সবাই কিন্তু অবশ্যই প্রবলেমগুলোকে সংখ্যা রেখাও রিপ্রেজেন্ট করে দেখবা। তো এখন আরো কিছু বোর্ডের প্রবলেম দেখি। আমরা যে কয়টা প্রবলেম আছে বোর্ডে সবগুলোই প্র্যাকটিস করি, ঠিক আছে, বাসার জন্য কিছু না থাকুক। এখানে দেখো আরেকটা হচ্ছে 3x - 4 মডুলাস, এটা রুয়েটও আসছে, বাট অনেক ইজি। সো এটার জন্য একই কাজ, ঠিক আছে, সমাধান করবা, সংখ্যা রেখায় দেখাবা। সরি, আমি কি করতেছি এটা তো বোঝা যাবে না। সো 3x - 4 এর মডুলাস কি 2 থেকে ছোট, এটার জন্য x এর মানটা বের করো এবং আমাকে একটু জানাও। আমার কাছে কিন্তু কোনো সলিউশন না, আমি জানি না এটার অ্যান্সার কত। অ্যান্সারটা বলবা, বাকি সবাই এগ্রি করলে আরেকটা প্রবলেমে যাব। হ্যাঁ, 2/3 আর 2 এর মাঝে। 2/3 আর হচ্ছে কি 2 এর মাঝে, তো 2/3 আর 2 এর মাঝখানে। ওকে, সো এটা হইলো আমাদের অ্যান্সার। ওকে, সো বাকি সবার কি সেমই আসছে? জি ভাই। ওকে, ঠিক আছে, আমরা আরেকটা প্রবলেমে যাই। জি ভাই। ওকে ওকে, তো আমরা ধরে নিলাম সবাই পারছো। সো কুমিল্লা বোর্ডে আসা একটা প্রবলেম দেখো, 2x - 1 এর মডুলাস ইজ লেস দেন 1/3। সো ধরো এই টাইপের এটাই লাস্ট প্রবলেম, এরপর আমরা একটু ডিফারেন্ট টাইপের কিছু প্রবলেম দেখবো। তো এটা একটু দেখো, এটা কি আসে তোমাদের। আচ্ছা শুনো, আমি ফার্স্ট ইয়ারের ব্যাচে হচ্ছে ত্রিকোণমিতি কিন্তু ফুল শেষ করছি। তোমাদেরকে একটা কাজ দিব, সেটা হচ্ছে যে তোমরা সবাই ত্রিকোণমিতি আমার লেকচারগুলো হয়তো তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, অথবা আমার লেকচারগুলো দেখে ত্রিকোণমিতি শেষ করবা। এটার কারণ হচ্ছে যে আমরা সেকেন্ড ইয়ারে ইনভার্স ত্রিকোণমিতি যখন শুরু করব, আমি কিন্তু ফার্স্ট ইয়ারে জিনিসগুলো রিপিট করবো না। ঠিক আছে, তো তোমরা একটু ওই জায়গাগুলো ক্লিয়ার করে নিও। আর আমাকে চাইলে দেখাইতে পারো, সবাই নোট করে করে আমাকে চাইলে দেখাইতে পারো। সেটা হচ্ছে একটা আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমরা যদি কেউ মনে করো যে তোমাদের ফার্স্ট ইয়ারের কোর্সের মধ্যে তোমাদের কিছু গ্যাপ আছে, আমি ফার্স্ট ইয়ারের ব্যাচ তো কন্টিনিউ করতেছি, তোমরা চাইলে ওইখানেও জয়েন করতে পারবা। তো ওইগুলো নিয়ে আর কোনো সমস্যা নেই, তোমরা ওখানে জয়েন করো, ক্লাস টাস করতে পারবা চাইলে। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন, ত্রিকোণমিতি এগুলো কিন্তু শেষ করো। আর আমি বর্তমানে হচ্ছে সরলরেখা করাচ্ছি ওইখানে, তো সরলরেখাটাও তোমরা একটু শেষ করো এখানে। তাইলে তোমাদের ধরো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সাইমালটেনিয়াসলি যদি শেষ হয়ে যায়, তো তোমরা বোর্ড পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপেয়ার হবে আর কি। তো আমার তো তোমাদের এখন যে টাইমে তোমরা পড়তে আসছো, এই টাইমে আসলে এখন ফার্স্ট পেপার তো আর আমি জানি না তোমরা কে কয়জন কি পরিমাণ ভালোভাবে শেষ করছো কিনা, ওইটা আমার মনে হয় না আর ধরা সম্ভব হবে। সেকেন্ড পেপারও শেষ করতে পারবো কিনা কে জানে। তো একটু তোমরা নিজ দায়িত্বে পড়ে নিও আর কি। তো এটার অ্যান্সার কত আসছে? কেউ পারো নাই এখনো? করছি বাট শিওর না। হ্যাঁ বলো, এক্স এর ভ্যালু কত আসছে? 1/3 আর ওই পাশে হলো 2/3। 1/3 থেকে 2/3 এর মাঝখানে, বাকি সবার কি সেম আসছে? খাদেজা তোমার কি আসছে? এটাই আসছে? বের করতেছি।
জি ভাইয়া মিম তোমার আসছে, অ্যান্সার আসছে? জি ভাইয়া এটা 1/3 আর হলো পাশে ইউ আর নট অডিবল, তোমার কথা কিছু বোঝা যাচ্ছে না, তোমার কথা কেটে কেটে আসতেছে, কিছু শুনি নাই। আচ্ছা ধরে নিলাম বুঝতে পারছো বা এই অ্যান্সারই আসছে, ঠিক আছে। অঙ্কন সেম অ্যান্সার আসছে? জি ভাইয়া। ওকে, ভাইয়া মাঝখানের চিহ্নটা কি এরকম হবে? কি যে ঠিক আছে এবার? ওকে আসো এবার আরেকটা প্রবলেমে আসি। সো এটা হচ্ছে ঢাকা বোর্ডে আসছিল, দেখো এটা পারো কিনা। 1 by modulus of 5x minus 3 is greater than equal to 2, ঠিক আছে। সেই প্রবলেমটা করতে হবে। তো আমি ফার্স্টের লাইনটা করে দিতেছি তোমাদের সহজের জন্য। তো আমরা প্রথমে একটা কাজ করব কি, এটাকে বিপরীতকরণ করব, ইনভার্স করব। তো ইনভার্স করলে কি আসবে, 1/মডুলাস 5x - 3 কি হয়ে যাবে, 5x - মডুলাস 5x - 3 হবে। আর ওই রাইট হ্যান্ড সাইডে কি হয়ে যাবে, 2 হয়ে যাবে হাফ। আর মাঝখানের তোমরা যদি মনে করে দেখো, আমি কিন্তু বলছিলাম যে যদি ইনভার্স করো অথবা নেগেটিভ জিনিস দিয়ে গুণ দাও তাহলে মাঝখানের চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তাহলে যেহেতু আমি বিপরীতকরণ করলাম, তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু সাইনটা কি হয়ে যাবে, লেস দেন ইকুয়াল টু হয়ে যাবে, ঠিক আছে। এরপরে মানে বাকি তো জিনিস তোমরাই পারবে। তো এখানে জাস্ট একটা লাইন বেশি করতে হয়েছে, একটা লাইন বেশি করে জিনিসটাকে ইনভার্স করে এরকম নিয়ে আসলাম। এখন কিন্তু অঙ্কটা আগের মতো। তো এরপরে তোমরা বাকি অংশটুকু নিজেরা করো, নিজেরা করে অ্যান্সারটা আমার সাথে শেয়ার করো। যারই অ্যান্সার আসবে আমার সাথে শেয়ার করবা, কারণ তোমরা লেট করলে তোমাদেরই লস। ভাইয়া হইছে। ভাইয়া হইছে। কত আসছে এক্স এর অ্যান্সার? 5/2। হাফের চেয়ে বড়। আচ্ছা হাফ কিভাবে? ভাইয়া হাফ আর আচ্ছা 7/10 এর মাঝখানে। জি আচ্ছা ভাই ভাইয়া হাফ ঠিক ঠিকই আছে। আছে, হাফ হাফ। আমি 5 হাফ আর কাটিনি। হাফ আর 7/2 এর মাঝখানে, ওকে 7/10, হ্যাঁ 7/10। ওকে। তার মানে হচ্ছে ব্যাপারটা 0.5 আর হচ্ছে 0.7 এর মাঝখানে, ঠিক আছে। তো এটা আসলো। তো এগুলাকে কিন্তু পরবর্তীতে তোমাদের সংখ্যা রেখা কিন্তু দেখাইতে হবে, আমি বারবার বলতেছি। এটা কিন্তু তোমরা পরে এভাবে দেখাবা। সো ভাইয়া 0 যদি চিহ্নটা এখানে হয় লেস তাহলে দেন ইকুয়াল হবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে চিহ্নটা যেরকম আসবে ওই সূত্র অনুযায়ী ওইটাই আসবে আর কি, ঠিক আছে। তো লেস দেন ইকুয়াল টু দিয়ে দিবা। আর আচ্ছা দেখো এখানে তাহলে যেহেতু হাফ থেকে বড় আর 7/10 থেকে ছোট, তাহলে হাফ কোন জায়গায় আছে, ঠিক এই জায়গায় একটা জায়গায় আছে, ঠিক আছে, হাফ। তো হাফটার মধ্যেও থাকবে, এটা হচ্ছে হাফ। আর 7/2 7/10 ধরো এই জায়গায় আছে, তো 7/10 হচ্ছে এখানে। আর একটু বড় করে দেখো, জুম করে দেখো আর কি জিনিসটা। তো এইভাবে আর কি মাঝখানে দেখাই দিবা সংখ্যা রেখা। আচ্ছা এবার দেখি আর ডিফারেন্ট কোনো প্রবলেম পাই কিনা। আরেকটা পাইছি, এটা একই সাথে 4টা বোর্ডে আসছে 2018 সালে, মানে আমাদের, ও এটা তো আমাদের টাইমে আসছিল, ঠিক আছে। এই প্রবলেমটা করি 18 সালে। সো এটা দেখো, fx ইজ ইকুয়াল টু একটা ফাংশন দেওয়া আছে, ফাংশন হচ্ছে 3x + 1। বলা হয়েছে যে 2 ইন্টু মডুলাস অফ f অফ x - 2 লেস দেন 1 এর সমাধান করতে বলছে, এটা সমাধান করতে বলছে, ঠিক আছে। সমাধান করো। তো এটা সমাধান করতে বলা হয়েছে। এখন চলো এটা করার চেষ্টা করি। আচ্ছা fx যদি 3x + 1 হয়, আমাদের প্রথম কাজ হচ্ছে f অফ x - 2 কত হবে। তো যেসব জায়গায় x দেখবো সেসব জায়গায় কি বসাই দেবো, x - 2 বসাই দিব, সেটাই হবে f অফ x - 2। তাহলে x এর জায়গায় x - 2 বসাই দাও প্লাস 1। তো আমি কি পাচ্ছি আলটিমেটলি 3x - 6 + 1। তো এটাকে করলে কি আসবে, -6 + 1 মানে কি -5, 3x - 5। সো এবার আমি ব্যাচ শুরু করি, চলো
সো এটা সমাধান করতে বলছে তো। সো এখন দেখো 2 ইনটু মডুলাস অফ এফ অফ এক্স মাইনাস 2, তার জায়গায় কি বসাই দিব? এই যে মাত্র মান বের করলাম, মডুলাস অফ এক্স মাইনাস 2 এর জায়গায় কি বসাই দিব? 3x মাইনাস 5 বসাই দিব, ঠিক আছে? সো মডুলাস অফ 3x মাইনাস 5 ইজ লেস দেন 1। তো এই 2টাকে আর এই পাশে না রাখি, এটার জন্য ফর্মুলা বসাইতে সমস্যা হবে। তো এই 2টাকে ওই পাশে পাঠিয়ে দিই। সো মডুলাস অফ 3x মাইনাস 5 ইজ লেস দেন হাফ। এরপর বাকিটুকু কিন্তু তোমরা পারবে, ঠিক আছে? তো দেখো খুব সহজ সহজ মানে ছোট ছোট অঙ্ক এই চ্যাপ্টার থেকে করলে কিন্তু এটা কিন্তু 4 মার্কসের জন্য আসছিল। তো অনেক টাইম সেভ করতে পারবো। তো মাইনাস হাফ থেকে বড়, আবার কি হবে হাফ থেকে ছোট। তো এরপরে তো বাকি জিনিস তোমরা মানে পারবাই। 5 যোগ করে দাও, মাইনাস হাফ যোগ 5 লেস দেন 3, আর এখানে হাফ যোগ 5 কিছু একটা আসবে, সেটাকে আবার কি দিয়ে ভাগ করব? 3 দিয়ে ভাগ করব। তো মাইনাস হাফ যোগ 5 ডিভাইডেড বাই 3, x is the plus half যোগ 5 ডিভাইডেড বাই 3। সো এটাই হচ্ছে অ্যানসার। ক্যালকুলেশন করলে সিম্পলিফাই হইলে একটা সুন্দর অ্যানসার আসবে আর কি। আমি সিম্পলিফিকেশনটা দেখাইলাম, এটা তোমরা পারবে, ঠিক আছে? সো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। কোনো কোশ্চেন থাকলে কিন্তু করবো অবশ্যই। তো এবার দেখি পরবর্তী প্রবলেম। আচ্ছা এবার তাহলে আরেকটা বোর্ডের প্রবলেম তোমাদেরকে দিই, তোমরা অ্যানসারটা আমাকে জানাও। তো এখানে আমি ফাংশন আকারে কিন্তু আসতে পারে, ঠিক আছে? ফাংশন দিয়ে মানে দেওয়া থাকতে পারে। তো সৃজনশীল যেহেতু একটু 19-20 করবে বইয়ের অঙ্কগুলোরে। তো fx is equal to x minus 1 দেওয়া আছে। এখন তোমাকে সমাধান করতে বলছে 3 ইনটু মডুলাস অফ, আচ্ছা না, মডুলাস অফ 3fx minus 1। সো মডুলাস অফ 3f of x minus 1 এটা লেস দেন 2। এইটার জন্য এই যে এই অসমতাটাকে সমাধান করতে বলছে, ঠিক আছে? আর তোমার ফাংশন দেওয়া আছে fx এর মান দেওয়া আছে x minus 1। তো সবাই ম্যাথটা করো, করার পরে এটা পারলে মোটামুটি সমাধান করা আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝে গেছো যে কিভাবে করতে হবে। ভাইয়া এখানে তো এরপর সরাসরি x এর মান বসাই দিব, তাই না? হ্যাঁ ফার্স্টে কি করবা? এখানে কি সরাসরি fx এর মান বসাই দিব না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরাসরি fx এর মান বসাই দিতে পারো, সমস্যা নাই। তো এই যে মডুলাসের ভিতরে 3 ইনটু fx এর মান হচ্ছে x minus 1 minus 1 এর মডুলাস। চল জাস্ট fx এর জায়গায় আমি x minus 1 বসাই দিলাম, লেস দেন 2। এরপরে ক্যালকুলেশন করবা, যা আসে তা সহজ। এরপর আমরা ইনফিমাম সুপ্রিমাম রিলেটেড কিছু প্রবলেম থাকে, ওগুলো একটু সলভ করার চেষ্টা করব। আচ্ছা আরো কিছু প্রবলেম আছে মডুলাস রিলেটেড। আমার মনে হয় বাস্তব সংখ্যা তোমরা বুঝতে পারতো, এটা খুব সহজ, এটা আর সমস্যা হবে না খুব বেশি। ভাইয়া করছি। কি আসছে অ্যান্সার? 2/3 থেকে 2 পর্যন্ত। x হচ্ছে 2/3 থেকে 2 পর্যন্ত। ভাই ঠিক আছে। ওকে ওকে। তো সবাই আরেকটা দেখি ডিফারেন্ট আরো কিছু আছে কিনা। ওকে লাস্ট একটা প্রবলেম করো, লাস্ট এই সমাধান রিলেটেড লাস্ট। এটা হচ্ছে আমি p is equal to দিলাম x minus 5। আমি তোমাকে বললাম 1 by modulus p is greater than equal to 3। এটাকে সমাধান করো, সমাধান করো এটাকে একটু দ্রুত বলো। হ্যাঁ আমি চেষ্টা করবো আজকে ক্লাসের শেষের দিকে যদি সময় থাকে আমরা কিছু অ্যাডমিশনের প্রবলেম সলভ করবো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসে। তো তখন আসলে আমি বুঝতে পারবো যে তোমরা আসলে কারা কারা বুঝে বুঝে করতেছো। আমি কিন্তু এটা খুবই অপছন্দ করি। যারা পড়ছো আমার কাছে জানো যে এভাবে না বুঝে কোনো উত্তর দেওয়া, প্লাস আমাকে শুধুমাত্র মানে খুশি দেখা, ঠিক আছে? এখানে কুল হওয়ারও কিছু নাই বা আরো কিছু। তোমরা আসলে জেনুইন থাকো আমার সাথে, একদম থাকো, যে যতটুকু বুঝে এটা শেয়ার করো, ভালো করবো একটা টাইমে। আর যদি এগুলা লুকাও, নিজের প্রবলেম গুলাকে যদি হাইড করো একটা টাইমে গেলে দেখবা অনেক কিছু মিলতেছে না, অনেক কিছু পারতেছে না, ঠিক আছে? ভাইয়া এটা প্রবলেম। হ্যাঁ কত আসছে x এর ভ্যালু? 2 থেকে 1, 2 থেকে 8। 2 থেকে 8। আচ্ছা তো সবার কি সেম আসছে? দেখো সবার সেম আসছে কিনা। ভাইয়া আমার সেম আসে না। আসে নাই? ওকে সো এটা করার চেষ্টা করি। 1 বাই ভাইয়া মডুলাস x 4/3 থেকে 8/3 পর্যন্ত আসছে।
আচ্ছা দাঁড়াও, আমি নিজে একটু করি, দাঁড়াও। তো উল্টাই দিলে কি আসবে? মডুলাস এক্স মাইনাস 5 লেস দেন 1/3, তাই তো? তো এখান থেকে কি আসবে? -1/3 থেকে। আমি এখানে ইয়া করতে ভুলে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তো এখান থেকে কি আসবে? আলটিমেটলি এক্স ইজ 14/3 থেকে 16/3। 14/3 থেকে এক্স আসতেছে হচ্ছে 16/3। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা, মোটামুটি শেষ হয়েছে। ঠিক আছে, এখন আমরা আরেকটা টাইপে যাব। আমরা বলতেছিলাম এটা টাইপ 4, এখন আমরা টাইপ 5 এ যাব। আমি একটু টাইপ করে পড়াই, আমার মনে হয় স্টুডেন্টদের জন্য বুঝতে সুবিধা হয় যে কত ধরনের ম্যাথ সম্ভব একটা চ্যাপ্টার থেকে। সো এই টাইপটা হচ্ছে সুপ্রিমাম ইনফিমাম রিলেটেড। সুপ্রিমাম ইনফিমামের কনসেপ্ট তো তোমাদের মনে হয় লাস্ট ক্লাসে দেওয়া হয়েছিল, তোমাদের মাথায় কিছুটা আছে। তো তো এখানে হচ্ছে আমাদের বিভিন্ন সেট দেওয়া থাকবে। সেটকে তো অনেকভাবে রিপ্রেজেন্ট করা যায়, তোমরা জানোই। সেট গঠন পদ্ধতি আছে, সেট বিভিন্ন তালিকা পদ্ধতি আছে, বিভিন্ন ভাবে কিন্তু সেটটাকে দেওয়া থাকতে পারে। বাট এরপর তোমার কাজ হবে ওই সেটের মধ্যে ইনফিমাম আর সুপ্রিমাম বের করা। ঠিক আছে, তো একদম একটু মনে করানোর জন্য সবচেয়ে সহজ একটা সেট দিয়ে শুরু করি তালিকা পদ্ধতিতে। 1 2 3 4 5। আচ্ছা বলো তো, এটা কোনো জায়গায় জীবনও আসবে না, বলো তো এটা সুপ্রিমাম কত? ধরো এটা এ সেট, তাহলে সুপ এ কত হবে? আর 5 ইনফিমাম 5, আর ইনফিমাম কত হবে? 1 1। আচ্ছা ঠিক আছে, জাস্ট একটু রিমাইন্ড করানোর জন্য দেখাইলাম আবার। আচ্ছা এবার আসো, দেখি বোর্ডে আসছে কোনটা। আচ্ছা, খুব সুন্দর একটা প্রবলেম পেয়েছি, কুয়েটে আসছিল, কুয়েট আর বুটেক্স এই দুইটা জায়গায় আসছে। দেখো তোমরা ধরতে পারো কিনা এটা। তো হচ্ছে x such that 5x square minus 16x plus 3 is less than 0, যেখানে x belongs to r। এই সেটের জন্য তোমার কি বের করতে বলছে? সুপ্রিমাম আর ইনফিমাম। সো এই সেটের জন্য প্রথমে কি করতে হবে? এক্স এর মান বের করতে হবে। তুমি তো এক্স এর মানই জানো না এখনো, তাই না? এক্স এর মান বের করার জন্য তোমার হিন্টস কি? হিন্টস তো এখানে দেওয়াই আছে, এই যে এটাকে সলভ করতে হবে, সমাধান করতে হবে, সমাধান করে এক্স এর রেঞ্জ বের করতে হবে, তারপরে তুমি সুপ্রিমাম ইনফিমাম খুব সহজে বলে দিতে পারবে। তো তোমরা কি পারবা এটা? সো এটাকে প্রথমে ফ্যাক্টরাইজ করো, উৎপাদকে বিশ্লেষণ করো। সো 5x স্কয়ার minus 16x plus 3 is less than 0। সো এটাকে প্রথমে কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করো, মিডল টার্ম করতে পারো, যেভাবে ইচ্ছে সেভাবে করো। তো এটা কি আসবে? -15x 5x স্কয়ার মাইনাস 15x মাইনাস x প্লাস 3 ইজ লেস দ্যান 0। সেভাবে তো তাহলে করা যায়, তাই তো? সো 5x যদি কমন নেই কি আসবে? 5x কমন নিলে তো এখানে থাকতেছে হচ্ছে x। 5x নিয়ে নিছি, 5x কমন নেওয়া মানে 5x দিয়ে ভাগ দিয়ে দাও। তো এখানে x পড়ে থাকতেছে, আর এখানে 5x যদি ভাগ দিয়ে দিই তাহলে থাকতেছে -3। এখানে -1 কমন নিলে x - 3 ইজ লেস দ্যান 0। কুয়েটে আসছিল, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট অনেক। x - 3 ইনটু 5x - 1, x - 3 ইনটু 5x - 1 কি হবে? লেস দ্যান 0। আচ্ছা, সো এখন আমার কাজ হচ্ছে এখান থেকে x এর মান বের করা। দুইটা জিনিসের গুণফল হচ্ছে 0 থেকে ছোট। সো এটার একটা ডিটেইলস ওয়ে দেখাইছিলাম, আর একটা দেখাইছিলাম শর্টকাট ওয়ে। সো তোমরা যে কোনো ভাবেই চাইলে করতে পারো। আমরা প্রথমে ডিটেইলস ওয়েতেই তোমাদেরকে আবার একটু রিমাইন্ড করাই জিনিসটা। তোমার কাজ হচ্ছে ডিটেইলস ওয়েতে কিভাবে করবা। ধরো এখানে মূল বিন্দু 0। আচ্ছা, x - 3 দেওয়া আছে না? x এর ভ্যালু কত বসাইলে এটা ইয়া হবে? 0 হবে। x এর ভ্যালু 3 বসাইলে 0 হবে না? তাহলে x এর ভ্যালু 3 এখানে বসাও। এই হচ্ছে গিয়ে 3। আবার বলো তো, এই জিনিসটাকে 0 বানাইতে হলে x এর ভ্যালু কত বসাইতে হবে? x এর ভ্যালু 1/5 বসাইতে হবে না? 5x - 1 = যদি 0 ধরো, তাহলে কি আসবে? x = কি আসবে? 1 তো ওই পাশে চলে যাবে, x = 1/5। আচ্ছা, এখন আমরা 1/5 পাইলাম। তো 1/5 তো 3 থেকে ছোট। ধরো 0টা ধরো মূল বিন্দু, ধরো এখানে। সো 1/5 তো 1 থেকেও ছোট। ধরো এই এরকম একটা জায়গায় 1/5 আছে। এখন তোমার কাজ হচ্ছে এমন একটা x এর ইন্টারভাল বের করা, x এর এমন কিছু মান বের করা যাদের জন্য এই দুইটা জিনিসের গুণফল 0 থেকে কি হবে? ছোট হবে। সো আমরা একটা কাজ করি, প্রথমে 1/5 থেকে ছোট মানগুলোকে নিব, ঠিক আছে? এটার অ্যান্সার কি আসবে সেটা তো আমি জানি, এটা শর্টকাটটা আছে, বাট তারপর আমরা তোমাদের ডিটেইলসে দেখাচ্ছি। সো 1/5 থেকে ছোট মান একটা বসাবা, যে কোনো একটা মান বসাবা, বসায় দেখো এটা 0 থেকে ছোট আসে কিনা। সো 1/5 থেকে ছোট কে হইতে পারে? 1/5 থেকে ছোট কিন্তু 0।
আমি এক্স এর জায়গায় 0 বসায় দিই, চলো এক্স এর জায়গায় 0 বসায় দিই, বলো তো তাহলে গুণফল কি আসবে? এটা বলো, মিম বলো তো দেখি, এক্স এর জায়গায় 0 বসায় দিলে গুণ করলে কি আসবে লেফট হ্যান্ড সাইডে? এটা আসবে -3 আসবে। -3 ইন্টু -1 না, -3 ইন্টু -1 না, +3 আসবে। আচ্ছা দেখ বলো তো, +3 কি 0 থেকে ছোট না 0 থেকে বড়? +3 কিন্তু 0 থেকে বড়। তার মানে আমি যদি 1/5 থেকে ছোট ভ্যালুগুলা বসাই তাহলে -3 তারপর কি বলছেন ওই জিনিসটা আমি বুঝি নাই। ওকে দাঁড়াও, এখানে আবার আসি। এখানে দেখো আমরা ওই যে ইকুয়েশনটা দেওয়া ছিল, যে এটা ছিল আমাদের গিভেন, ঠিক ঠিক তো? এখান থেকে আমার এক্স এর ভ্যালুগুলো সমাধান করতে হবে, তারপর আমি বলতে পারবো যে কি এক্স এর যে মানগুলো রেঞ্জ আছে তার মধ্যে সুপ্রিমাম কে ইনফিমাম কে। আচ্ছা এবার আসো, এটাকে আমরা কি করলাম, মিডল টার্ম করলাম, এই লাইনে আসলাম, সেখান থেকে আমরা মিডল টার্ম করলাম, মিডল টার্ম করে কি আলটিমেটলি কি পাইলাম, x - 3 ইনটু 5x - 1। এ পর্যন্ত বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা এখন এটা থেকে সমাধান বের করবা কিভাবে? আমাদের টার্গেট হচ্ছে x এর এমন কিছু মান বের করা যাদেরকে বসাইলে এই যে x - 3 এর গুণফল আর 5x - 1 এর গুণফল কি হবে, 0 থেকে ছোট হবে। এই কন্ডিশন যারা স্যাটিসফাই করবে তারাই কোয়ালিফাই হবে আমার অ্যানসারের জন্য, ঠিক আছে? সো এখন এটা বের করার একটা ওয়ে আমি বলছিলাম, যেটা যে ধরো এখানে দুইটা উৎপাদক আছে, উৎপাদক মানে তো আশা করি বুঝো, এটা একটা উৎপাদক, এটা হচ্ছে আরেকটা উৎপাদক। সো x - 3 কে 0 বানাইতে হইলে x এর ভ্যালু কত বসাইতে হবে তুমি বলো? 3 না? 3 বসাইতে হবে। তাহলে তুমি কি করবা, সংখ্যা রেখা আঁকবা, সংখ্যা রেখার মধ্যে x = 3 বসাই দিবা। ওকে, তো x = 3 বসাইলাম, এই যে x = 3 হচ্ছে এখানে। আর বলো 5x - 1 যদি আমরা 0 বসাইতে, এটাকে যদি 0 বানাইতে চাই তাহলে x কত বসাইতে হবে? 1/5। 1/5, ভেরি গুড। সো আমাদের গেল এখানে, তাহলে আমরা 1/5 দেখো সংখ্যা রেখে আমরা 1/5 ও বসাইছি। তো এখন আমাদেরকে আমার উত্তরটা বের করতে হবে, যে উত্তরটা আসলে কোন রেঞ্জটা আমার উত্তর হবে। উত্তর কি 1/5 থেকে 3 এর মাঝখানের x এর ভ্যালু হইলে অ্যান্সার হবে, নাকি এই বাইরের অংশটুকু হবে, নাকি এই অংশটুকু হবে, নাকি সবগুলোই হবে? তো কোনটা হবে অ্যান্সার, এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? তো এটা বের করার জন্য এখন কাজ কি? কাজ হচ্ছে 1/5 আছে না, 1/5 থেকে ছোট ভ্যালু বসাবা। প্রথমে এই রেঞ্জটুকুকে কনসিডার করবা, ঠিক আছে? এই যে এই রেঞ্জটুকু। সো 1/5 থেকে ছোট একটা ভ্যালু কি হইতে পারে? 1/5 থেকে কিন্তু 0 ছোট, ঠিক আছে? সো আমরা x এর জায়গায় 0 বসায় দিব। সো x এর জায়গায় যদি 0 বসায় দিই তাহলে বলো তো এইখানে x এর জায়গায় 0 বসালে কি থাকতেছে, -3, আর এখানে x এর জায়গায় 0 বসায় দিলে কি থাকতেছে, -1। সো -3 আর -1 এর গুণফল হচ্ছে 3। এখন কথা হচ্ছে 3 কি 0 থেকে ছোট? 3 কিন্তু 0 থেকে ছোট না। সো 3 যদি 0 থেকে ছোট না হয় তাহলে এটা আমার উত্তরের মধ্যে আসতে পারবে না, কারণ এখানে বলেই দেওয়া হয়েছে x এর এমন ভ্যালুগুলোই তুমি বসাইতে পারবা যাদেরকে বসাইলে এদের গুণফল কি হবে, এদের গুণফল 0 থেকে ছোট হবে। তাহলে 1/5 থেকে ছোট কোনো ভ্যালুকেই কিন্তু এখানে বসানো যাবে না। তাহলে x এর মান 1/5 থেকে ছোট হইতে পারবে না, এই রেঞ্জটা কিন্তু আমার অ্যানসারের মধ্যে আসবে না। এবার একটা কাজ করি, চলো 3 থেকে বড় যে কোনো ভ্যালু বসায় দেখি। 3 থেকে বড় যে কোনো ভ্যালু বসাইলে কি তাদের গুণফল 0 থেকে ছোট হয় কিনা। এখন 3 থেকে বড় কি হইতে পারে, ধরো 3 থেকে বড় আমি 4 নিলাম। তো 4 নিলে এখানে কি থাকবে বলতো, আসিয়া বলো এখানে কি থাকবে? 4 যদি বসাই x এর ভ্যালু 1, আর ওইখানে কি থাকবে 19। 19ও তো 0 থেকে ছোট না, এবারও কিন্তু স্যাটিসফাই করে নাই, কারণ আমার ইকুয়েশনটা তো লেস দেন আছে, তার মানে আমাকে এমন কিছু x এর ভ্যালু বের করতে হবে যাদেরকে বসাইলে এটা 0 থেকে ছোট আসে। তো আমি দেখতেছি 3 থেকে বড় বসাইলেও এখানে কি চলে আসতেছে, আমি যখন 4 বসাচ্ছি তখন 19 চলে আসছে, অর্থাৎ 0 থেকে বড় ভ্যালু চলে আসছে, যেটা আমার কন্ডিশনটাকে স্যাটিসফাই করা। তাহলে এই রেঞ্জটুকু কিন্তু আমার উত্তরের মধ্যে আসবে না, ঠিক আছে? আমি শর্টকাটটা পরে দেখাবো, আমি জাস্ট ডিটেইলস নিয়মটা দেখাচ্ছি। সো এইবার তোমার কাজ হচ্ছে 1/5 থেকে শুরু করে 3 এর মাঝখানের কোনো একটা ভ্যালু বসায় চেক করা, যে এটা বসাইলে কি তাদের গুণফল 0 থেকে ছোট আসে কিনা। আচ্ছা বলো তো 1/5 আর 3 এর মাঝখানে ভ্যালু হচ্ছে 2, তাই তো? 2 বসাও তো দেখি, 2 বসাইলে কি আসে, 2 বসাইলে কি আসে এখানে? 2 বসাইলে হচ্ছে এখানে আসবে -1, আর এখানে আসবে কত 10 আর 9, তাহলে -9 আসছে, তো -9 তো 0 থেকে ছোট। তার মানে তোমার উত্তর কি হবে, উত্তর হবে 1/5 থেকে 3 এর মাঝখানে যেই ভ্যালুগুলো আছে এটাই হবে কি আমার অ্যানসার। তাহলে তুমি পরের লাইনে অ্যানসার কি লিখবা, x 1/5 থেকে বড় আর x হচ্ছে কি 3 থেকে ছোট। তো বুঝতে পারছো? তো তুমি কিন্তু তোমার সলিউশন ইন্টারভাল বের করে ফেললা। এবার তুমি সুপ্রিমাম ইনফিমাম খুব সহজে বের করতে পারবা, এটা কিন্তু কুয়েটের
আসছিল, ঠিক আছে? এবার বলো সুপ্রিমাম কি হবে আর ইনফিমাম কি হবে? সুপ্রিমাম কত এই সেটের জন্য? 3, আর ইনফিমাম হচ্ছে 1/5। সো এটা একটা অ্যাডভান্স লেভেলের কোশ্চেন। অ্যাডভান্স বলতে মানে এখানে সবই খুব বাচ্চাদের কোশ্চেন আর কি, মানে সুপ্রিমাম ইনফিমাম বের করার জন্য। বাট এই কোশ্চেনটা আসলে আমার মনে হচ্ছে মানে এটা সুপ্রিমাম ইনফিমাম বের তুমি চাইলেই তোমাকে কিছু স্টেপ করতে হবে, তোমাকে কিছু ক্রেডিট দেওয়া যায়। সুপ্রিমাম ইনফিমাম বের করার পর তোমাকে কিছু ক্রেডিট দেওয়া যায় না, তুমি বুঝে বুঝে কিছু কাজ করছো। বাট আগের গুলাতে আসলে সুপ্রিমাম ইনফিমাম চোখেই দেখা যাচ্ছে, ঠিক আছে? ওগুলো আসলে কি বের করতে হয়। সো এখন তোমাদেরকে আরো দুই একটা প্রবলেম নেই সুপ্রিমাম ইনফিমাম রিলেটেড বোর্ডে আসা। সো দেখি ওগুলো তোমরা সলভ করো। তো সুপ্রিমাম ইনফিমাম বের করতে গেলে আমি তোমাকে যে বললাম যে যখন তুমি একটা সমীকরণকে সমাধান করা শিখবা, তো তুমি বেসিক্যালি চ্যাপ্টার সবই শিখে গেছো। তুমি বেসিক্যালি দেখছো সুপ্রিমাম ইনফিমাম বের করতে গেলেও কিন্তু আমাদেরকে ওই ইকুয়েশনটাকে সমাধান করতে হয়, এক্স এর ভ্যালুটা বের করতে হয়, তারপর আমরা সুপ্রিমাম ইনফিমামের ডিসিশন দিতে পারি। কারণ তোমার সেটটা আসলে কিভাবে দেওয়া থাকবে, তোমার সেট কি 1 2 3 এভাবে দেওয়া থাকবে, নাকি এভাবে দেওয়া থাকবে এক্স সাচ দ্যাট এক্স ইজ লেস দেন 16, এভাবে কিভাবে দেওয়া থাকবে তুমি তো জানো না। সেটকে তো অনেকভাবে রিপ্রেজেন্ট করা যায়, তাই না? সেট যেভাবে দেওয়া থাকুক তোমাকে প্রথমে সেটের এলিমেন্ট গুলো কারা কারা হবে সেটা আগে বের করতে হবে। ওই এলিমেন্ট গুলো যদি বের করতে পারো যে ওই কালেকশনের মধ্যে আসলে কারা থাকবে, এটা বের করতে পারলে তখন তুমি খুব সহজে অ্যান্সার দিতে পারবে। যেমন একটু আগে আমরা কালেকশনটা কি বের করছিলাম, একটু আগে আমরা বের করছিলাম 1/3 থেকে কি 5 এর মাঝখানে, সো সরি 1/5 থেকে 1/5 থেকে 3 এর মাঝখানে। তো কালেকশন যেহেতু বের করে ফেলছি তখন আমরা সুপ্রিমাম ইনফিমাম বলে দিতে পারছি, ঠিক আছে? আচ্ছা এবার আসো এই প্রবলেমটা করো। কুমিল্লা বোর্ডে আসছিল 19 সালে। এখানে বলা হয়েছে যে সুপ্রিমাম ইনফিমাম বের করবা এ সাচ দ্যাট এ একটা পূর্ণ সংখ্যা, এখানে কিন্তু এ পূর্ণ সংখ্যা হবে, পূর্ণ সংখ্যা, এবং জি অফ এ মডুলাস অফ জি অফ এ লেস দেন 4, ঠিক আছে? এই জিনিসটা যেখানে জি এক্স ফাংশনটা দেওয়া আছে, জি এক্স ইজ ইকুয়াল টু কি, জি এক্স ইজ ইকুয়াল টু 2x - 1। সো তোমার কাজ হচ্ছে তোমরা মডুলাস ফাংশন সলভ করে অলরেডি শিখছো। হ্যাঁ কি জি এ, হ্যাঁ, সো জি এক্স এর জায়গায় এ বসায় দাও, ওই জি এর মান কত হবে 2a - 1, ওইখান থেকে তুমি এ এর ভ্যালুগুলো বের করবা। এ এর মধ্যে কি ওই একটু আগে তো সলভ করা শিখছোই, সো ওইভাবে প্রসেসে সলভ করে ফেলো। সলভ করে এরপরে তুমি ওই এ এর জন্য সুপ্রিমাম ইনফিমাম বের করবা, খুবই সহজ। সো সবাই এটা করো, আর কেউ যদি না পারো আমাকে পরে বলবা, চেষ্টা করো। করছো? আচ্ছা বলো তো এই সেটের ভিতরে কারা থাকবে, এর ভ্যালু কি আসছে? -3/2 থেকে 5/2। 5/2 এর মধ্যে, তাহলে আমরা সেট বের করে ফেলছি জি অফ এ, মানে এ এর যে এখন কথা হচ্ছে -3/2 থেকে 5/2 এর ভ্যালু। এখানে আমার একটা ইম্পর্টেন্ট জিনিস একটু লক্ষ্য করো, এ কি বলছে, এ হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই না? তাহলে এর কিন্তু আবার বলে দিছে পূর্ণ সংখ্যা। সো পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে বলো তো -3/2 থেকে বড় পূর্ণ সংখ্যা কত? -3/2 মানে কি -1.5, আর এটা তো -1 5/2 হচ্ছে। ভেরি গুড। সো এটা হবে কি, তাহলে মানে এই সেটের মধ্যে কারা থাকবে যদি খেয়াল করো, তাহলে এই সেটের মধ্যে থাকবে হচ্ছে -1, এই সেটের মধ্যে থাকবে এরপরে 0, যেহেতু পূর্ণ সংখ্যা বলছে আমি আর এটাই থাকবে 0 1 1 হচ্ছে 2 2, 1 আর 2, ঠিক আছে? সো এইবার তুমি বলো সুপ্রিমাম কে আর ইনফিমাম কে। সুপ্রিমাম হচ্ছে, এবার তো পারবাই, সুপ্রিমাম হচ্ছে 2 আর ইনফিমাম হচ্ছে কত -1। সো এবার বুঝতে পারছো মানে সুপ্রিমাম ইনফিমাম বের করা সহজ, বাট সুপ্রিমাম ইনফিমামটা কিভাবে আসবে এটা হচ্ছে বিভিন্ন ফাংশন দিয়ে আসবে, ঠিক আছে? ওই আগে ফাংশনটাকে সলভ করতে হবে, সেটটাকে সমাধান করতে হবে, তারপরে সুপ্রিমাম ইনফিমাম বের করতে হবে। না হলে তো আসলে কোনো কাজই মানে এমসিকিউ তে আসতে পারে, মানে ওই যে নরমালি ভাইয়া যেভাবে করে। স্ক্রিনটা হ্যাঁ একটু বলো। নিচে নামানো যাবে? স্ক্রিনটা অবশ্যই। একটু নিচে নামানো যাবে? হ্যাঁ এবার ঠিক আছে। থ্যাঙ্কস।
ওকে, I'm ready. সো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো মোটামুটি এখানে। এবার কিছু ডিফারেন্ট টাইপের ম্যাথ আছে মডুলাস রিলেটেড, ওগুলাকে আরেকটা টাইপ বলতে পারি, ওগুলা অনেক বোর্ডে আসে। সো এই পর্যন্ত যদি বুঝে থাকো, আমরা এখন ওই ম্যাথগুলো যদি করি, আমাদের সবগুলো টাইপ শেষ, শুধুমাত্র একটা টাইপ বাকি থাকবে, সেটা হচ্ছে কি প্রমাণ। আমাদের বিভিন্ন কিছু প্রমাণ করা শিখতে হবে। তোমরা এতদিন অনেক কিছু জেনে আসতো। আচ্ছা বলো তো, এ এর সাথে 1 কে গুণ করলে কি হবে? এ এ হবে। তো এটা তো আমরা জানি, বাট এইটা যে কেন সত্য, ম্যাথমেটিক্স হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে সবচেয়ে বেশি লজিক খাটাইতে হয়, যে কেন একটা জিনিস সত্য, কেন একটা জিনিস মিথ্যা, বা কেন একটা জিনিস সত্য না। প্রত্যেকটা জিনিস কিন্তু তুমি মনে করো আবেগে কোনো কিছু বলতে পারবো না, ঠিক আছে? এখানে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ তোমাকে বলতে হবে। এখানে আমরা এই ধরনের জিনিস প্রমাণ করব, যে এর সাথে 1 কে গুণ করলে কোন সূত্র মতে বা কিসের বেসিসে, কিসের ভিত্তিতে তুমি বলতেছো এটা ইজ ইকুয়াল টু এ হবে, এটা ইজ ইকুয়াল টু অন্য কিছু কেন হইলো না। তো আগে তোমরা যে জিনিসগুলো জেনে আসতো, সেই জিনিসগুলো আমরা আজকে প্রমাণ করব। এরপরে মনে করো এর সাথে 0 যোগ করলে কেন এটা আসলে এ হয়, মানে কিসের বেসিসে তুমি এটাকে এ বলতেছো, কেন এটা অন্য কিছু হইলো না, 0 যোগ করার কারণে কেন হইলো না। সো এই বিভিন্ন প্রপার্টিকে ব্যবহার করে আমরা এই জিনিসগুলো প্রমাণ দেখবো, এটা ক্লাসের শেষে। তো আমরা লাস্ট টাইপ দেখবো আজকে, ঠিক আছে? আজকে লাস্ট টাইপ দেখি। তো এখানে কিছু অঙ্ক আছে যেগুলো বোর্ডে প্রায় আসে। যেমন দেখো, এটা কি বলতে পারি, এটাকে বলতে পারি টাইপ 6, তাই তো? টাইপ 6। তো এখানে দেখো বলা হয়েছে যে দেওয়া আছে হচ্ছে এই জিনিসটা, মডুলাস অফ x মাইনাস 1 লেস দেন 1/10। এই একটা ম্যাথের ট্রিক্স দেখাই দেবো, বাকি সবগুলো তোমরা পারবা। যে বলতে এইটা হলে, এটা গিভেন, এইটা হলে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস 1 এর মডুলাস কি হবে, লেস দেন 21/100 হবে। মানে প্রথমে হচ্ছে এইটা তোমার কন্ডিশন, মানে এইটা যদি সত্য হয় তাহলে তোমার কি দেখাইতে হবে, এই জিনিসটা তোমার, এই জিনিসটা তোমার দেখাইতে হবে। তার মানে ওই জিনিসটা থেকে, এটা তো গিভেন কন্ডিশন থেকে এই জিনিসটা কোনো না কোনো ভাবে আনতে হবে, ঠিক আছে? তো আমি এই ম্যাথ পুরোটা করে দিব, তোমরা প্রত্যেকটা স্টেপ একটু ভালোভাবে খেয়াল করো। তো আমাদের গিভেন কি, গিভেন হচ্ছে মডুলাস অফ x মাইনাস 1 লেস দেন 1/10। সো পরের লাইন আমরা কি লিখতে পারি, মাইনাস 1/10 থেকে x মাইনাস 1 কি হবে, 1/10 এর মাঝখানে থাকবে। সো উভয় পাশে আমি প্লাস 1 যোগ করে দেই। সো মাইনাস 1/10 প্লাস 1 লেস দেন x লেস দেন 1/10 প্লাস 1। ওকে, সো মাইনাস 1/10 প্লাস 1 করলে কি থাকবে এখানে, এখানে থাকতেছে হচ্ছে মাইনাস 1, সো 9/10 থাকে, 9/10, আর এখানে হচ্ছে x, আর এখানে থাকবে 11/10। সো এখন দেখো সলিউশনের মধ্যে x স্কয়ার আছে না, x স্কয়ার, তার মানে কি করতে হবে, আমি বুঝতেই পারতেছি এখানে আমাকে কোনোভাবে মানে স্কয়ার করতে হবে। স্কয়ার করলে পরে দেখি কি আসে। তো সব পাশে স্কয়ার করে, সব পাশে স্কয়ার করলে 9 স্কয়ার মানে 81, 10 স্কয়ার মানে কি 100, এটা হচ্ছে x স্কয়ার। এটা কি 11 স্কয়ার মানে কি 121, আর 10 স্কয়ার মানে কি 100। আচ্ছা গেল। এখন প্রমাণ আবার দেখো কি আছে, মাইনাস 1 আছে না, x স্কয়ার মাইনাস 1 আছে না। তো এবার একটা কাজ করি, সবার থেকে মাইনাস 1 করি। প্রমাণগুলো কিভাবে মিলাবো সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? এগুলো কিন্তু থাম্ব রুল, এভাবে করলে ম্যাথগুলো খুব সহজে মিলাইতে পারবো। সো x স্কয়ার মাইনাস 1 এরপর হচ্ছে 121, 100 ডিভাইড বাই মাইনাস 1, সবার থেকে মাইনাস 1 করলাম। কেন কোন কাজটা করতেছি, কারণ হচ্ছে আমাকে প্রমাণ আমাকে বলে দিচ্ছে তুমি এই কাজটা করো এখন। সো এখন যদি আমি বিয়োগ করি তাহলে কি থাকতেছে দেখো, 100 আর 81 থেকে 100 গেলে কত আসবে, মাইনাস 19 না, মাইনাস 19, মাইনাস 19 বাই 100, আর এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই, আর এখানে কত আসতেছে, 121 থেকে 100 গেলে 21/100, ঠিক আছে? আমি মনে ঠিক লিখছি দেখো। আচ্ছা এখন বলো তো, যদি পরের লাইনে একটা জিনিস লিখি দেখো, এখানে যদি এরকম থাকতো মাইনাস 21/100 এক্স স্কোয়ার মাইনাস 1, আর এখানে যদি প্লাস 21/100 থাকতো, তাহলে তার পরের লাইনে আমি কি লিখতে পারতাম, মডুলাস অফ এক্স স্কোয়ার মাইনাস 1 লেস দেন 21/100 লিখতে পারতাম কিনা বলতো? জি ভাই পারতাম। পারতাম, বাট আমার তো মাইনাস 21/100 নাই, আমার কাছে কিন্তু মাইনাস 21/100 নাই। সো এখন আমি কিভাবে, কিন্তু আমার এইটাই কিন্তু আমার প্রমাণ, আমি যে এখানে যে স্টেপটা করলাম এটা কিন্তু আমার প্রমাণ হয়ে যাবে। তার মানে আমি কিন্তু একটা মাইনাস 21/100 আমার লাগবে। এখন আমি তাহলে কি করবো? সো আমি এখানে একটা ম্যাথমেটিক্স এর প্রপার্টি ইউজ করবো। ম্যাথমেটিক্স এর প্রপার্টি কি, ধরো আমি তোমাদের একটা জিনিস বুঝাই। বলো তো, এক্স যদি
ধরো 5, ঠিক আছে, 5 হচ্ছে -1 থেকে বড়, তাই তো? এটা তো মানো 5 -1 থেকে বড় একটা সংখ্যা। এখন বলো তো 5 কি তাইলে -2 থেকে বড় হবে কিনা? জি ভাইয়া হবে। জি ভাইয়া। কারণ -2 হচ্ছে -1 থেকে ছোট একটা সংখ্যা, আর 5 হচ্ছে -1 থেকেও বড়, তাহলে 5 অবশ্যই -2 থেকেও বড় হবে। তাহলে -1 থেকে বড় যে কথা, তাহলে পরের লাইনে আমি চাইলে 5 -2 থেকে বড় এটাও লিখতে পারি, কারণ এটাও সত্য। ওইটা যদি সত্য হয় তাহলে এইটাও কিন্তু সত্য হবে। এখন দেখো আমি এখানে আমরা আসলে কি ইউজ করবো, একটা জাস্ট সিম্পল লজিক। লজিক হচ্ছে তোমরা ক্যালকুলেটরে যদি -19/100 করো তোমরা কি পাবা? মাইনাস -0.19। আর -21/100 করলে তোমরা কি পাবা? -0.21। ঠিক আছে, এখন বলো তো সংখ্যা রেখা যদি আমি আঁকি, এই যে দেখো সংখ্যা রেখা, এটা 0, এইখানে যদি -0.19 থাকে, এইখানে থাকবে -0.21। ঠিক আছে, মানে -0.21 কিন্তু -0.19 থেকেও ছোট একটা সংখ্যা। ঠিক আছে, কারণ সংখ্যা রেখা যারা বাম দিকে থাকে তারা কিন্তু ছোট হয়, আর যারা ডান দিকে থাকে তারা বড় হয়। এখন -0.19 থেকে কি x² - 1, এটা কি -0.19, অর্থাৎ -19/100 থেকেও সে বড়। সে যদি -19/100 থেকে বড় হয় তাহলে কি সে -21/100 থেকেও বড় হবে না? এটা তো খুবই সিম্পল লজিক যে সে যদি -19/100 থেকে বড় হয় সে -21/100 থেকেও বড় হবে। তাহলে পরের লাইনে আমি চাইলে লিখতে পারি -21/100 থেকেও সে বড়। এরপরে আমি চাইলে কি এই প্রমাণটা নিয়ে আসতে পারি, এই জিনিসটা প্রমাণ করতে বলছে যে x² - 1 এর মডুলাস 21 থেকে ছোট, 21/100 থেকে ছোট। তাহলে আমরা দেখলাম যে x² - 1 হচ্ছে -19/10 থেকে বড়, 100 থেকে বড়, আবার 21/100 থেকে ছোট। তাহলে -19/100 থেকে যদি বড় হয় তার মানে কি সে -21/100 থেকেও বড়। সো এই জন্য আমরা তার পরিবর্তে কি বসাই দিলাম, তার পরিবর্তে আমরা বসাই দিলাম -21/100, এবং সেখান থেকে আমরা প্রমাণটা নিয়ে আসলাম। সো এই ম্যাথটা বুঝছো কিনা? খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। বুঝছি। আচ্ছা ভাই, এখানে কি কোনো সাইড নোট লিখতে হবে না পাশে, নাকি স্যাররা হ্যাঁ, বুঝে তুমি নিবে? তুমি তুমি চাইলে সাইড নোট লিখতে পারো, বাট ইন্টারে একটু সাইড নোট কম লিখলেও চলে, তারপরও সেফ থাকা ভালো, বোর্ড পরীক্ষার জন্য সেফ থাকা ভালো। তুমি এভাবে লিখে দিতে পারো সাইড নোট যে যেহেতু -19/100 ইজ গ্রেটার দেন -21/100, এটা যেহেতু ওটা থেকে বড়, তাইলে আমরা কি করতে পারি, অসমতাটা চেঞ্জ হবে না। আমি তাইলে তার থেকে ছোট একটা সংখ্যা এখানে চাইলে বসাইতে পারি। ঠিক আছে, তার থেকে ছোট একটা সংখ্যা এখানে চাইলে বসাইতে পারবো। সো এই ম্যাথটা শুরু থেকে শেষ পর্যন্ত কারা কারা বুঝছো বলো? আমি এরকম সিমিলার 2টা ম্যাথ করাবো বা একটা ম্যাথ করাবো যেগুলো বোর্ডে আসছে এই 19 সালে 18 সালে। সো ওটা করলে তোমাদের এই চ্যাপ্টারের ধরো সৃজনশীল, যে কোনো সৃজনশীল মোটামুটি পারবা বলা যায়। সবাই বুঝতে পারছো? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। ভাই এখানে তো x² - 1 আছে না, আমি যদি x - 1 আর x+1 করি তারপরে গুণ করে দিই তাহলে কি এটা মানে হবে? আচ্ছা, এখন তুমি করতে চাচ্ছ ধরো এখানে x² - 1 এর পরিবর্তে তুমি চাইলে এই জিনিসটা লিখতে পারবে x+1 × x-1, কিন্তু সমস্যাটা হচ্ছে আমার টার্গেট কি, আমার টার্গেট তো x² - 1 কে রাখা। কারণ দেখো প্রমাণটা কি, প্রমাণের মধ্যে বলছে যে মডুলাস অফ x² - 1 কে কি 21 থেকে ছোট দেখাইতে হবে। তাহলে আমি x+1 × x-1 যদি থাকতো সেখান থেকে আমি এই জিনিসটা নিয়ে আসতাম, x² - 1 নিয়ে আসতে, সেটা যৌক্তিক হইতো। বাট x² - 1 থেকে ওই জায়গায় যাওয়া যায়, বাট যাবো কেন? ঠিক আছে, ভাই আমি আমার বলতেছি পক্ষে। যে হ্যাঁ x+1 হ্যাঁ বলো। আর x-1 এর মান আলাদা আলাদা বের করে তারপর গুণ করে দিলে। আচ্ছা, এখানে তো কোনো মান বের করতে বলেনি, ঠিক আছে, আলাদা আলাদা ভাবে তুমি তোমাদের এখানে দেখো তুমি ওইভাবে চাইলে বের করতে পারবো না। তোমাকে হচ্ছে x+1 × x-1 এর মান বের করতে বলছে তো। এখন তাহলে তোমার কি করতে হবে, একবার এই দুইটা জিনিসের গুণফল ইজ লেস দেন 21/100 দেখা যাবে, বাট সেখান থেকে তুমি আসলে কি পাবা, সেখান থেকে তুমি x এর মান পাবা। বুঝতে পারছো? আমার তো x এর মান দরকার নেই, আমার দরকার হচ্ছে এই এই জিনিসটা দেখানো যে x² - 1 হচ্ছে এই রেঞ্জের মাঝখানে আছে, এই জিনিসটা আমার দেখানো। সো ওইখান থেকে আমি x এর মান বের করে ফেলতে পারবো। তুমি যেটা বলতেছো সেখান থেকে আমি x এর মান বের করতে পারবো, বাট আমার ওটা বের করার কোনো দরকার নেই। তোমারটা ঠিক আছে যে তুমি চাইলে x+1 × x-1 করতে পারতা, তারপর তুমি একবার x+ এটা ইজ লেস দেন 21/100 দেখাইতা, সেখান থেকে x এর একটা মান আসতো, আবার এটাকে গ্রেটার দেন -19 কি করতা 100 দেখাইতা, সেখান থেকে x এর আরেকটা মান আসতো। বাট x এর মান বের করা আমার টার্গেট না, আমার টার্গেট কি, প্রমাণটা আনা। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার তোমাদেরকে আমি দুটো প্রবলেম দিই, দেখো।
অনেকটা সিমিলার টাইপের, মানে সিমিলার একটা লজিক ইউজ করতে হবে কোন একটা স্টেপে গিয়ে, ঠিক আছে? সিমিলার টাইপের লজিক ইউজ করতে হবে। সুতরাং দেখো প্রথম ব্যাটটা, সরি, fx is equal to ax plus by plus c, ঠিক আছে? এইটা দেওয়া আছে এবং বলছে, এবং ইনফরমেশন গুলো খেয়াল করবা। f of x minus 1 এর মডুলাস, f of x minus 1 এর মডুলাস কি 1/11 থেকে ছোট। প্রমাণ করতে বলছে, প্রুফ করতে বলছে মডুলাস অফ f of x হোল স্কয়ার minus 1 less than 23/121, ঠিক আছে? এখন এখানে আরেকটা জিনিস দেওয়া আছে যেখানে বলছে যে a is equal to 1, b is equal to c, আর কি is equal to 0, ঠিক আছে? হুদাই ax plus by plus c তে দিচ্ছে, মানে পুরো পেটে কনফিউজ করার না, আবার a আর b আর c এর মান তো দিয়ে দিচ্ছে, এটা বোর্ডে আসছিল। কিন্তু যারা আসলে একটা জিনিসকে একটু চিন্তা করতে পারে না ডিপলি, যে আসলে কোশ্চেন ভালোভাবে পড়া না, ভাববে কি রে আমরা তো সবসময় 2x 3x এরকম কিছু একটাকে সলভ করছি, এখানে এটা চেহারা আবার এরকম ax bx c এভাবে কেন? তো দেখো এখানে কিন্তু a b c এর মান দেওয়াই আছে, সুতরাং তুমি a b c এর মান বসায় দাও। বসায় তুমি আগে f of x টাকে বের করো, f of x টাকে বের করে তারপরে মডুলাস অফ f of x minus 1 এর মডুলাস ইজ লেস দেন 1/11, সেখান থেকে একদম আগের ম্যাথটা যেভাবে করছি সেম একই ভাবে করো, ঠিক আছে? তো সবাই এটা করো, কেউ না পারলে বলবা, সহজ ম্যাথ। আজকে দিনের লাস্ট ম্যাথ, এরপরে প্রমাণ। করছি। প্রমাণ মিলাতে পারছো সবাই? জি কি ভাইয়া। পারছো? খাদেজা পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। সবাই পারছো, আচ্ছা। অঙ্কন পারছো? মুন? হ্যাঁ করতেছি আমি। জি ভাইয়া। হ্যাঁ করো। এই খাদেজা তুমি পড়ালেখা মানে কমাই দিছো, তোমার লাস্ট এক্সাম কিন্তু ভালো হয়নি। তো তোমাদের শেষ হলে বললো। ভাইয়া এটা একটু করাই দেন তো, লাস্টে যায় কেমন জানি হইতেছে আমার। ওয়েট, ওহো সরি। আচ্ছা চলো এবারটা দেখি। এখন আমি fx টাকে বের করি। a এর মান যদি 1 বসাও, সো 1 ইনটু x, আর b আর c এর মান 0 বসালে কি আসবে? 0 যোগ 0, তাই তো? তাহলে fx ইকুয়াল টু কি আসলো? শুধু x। fx ইকুয়াল টু হচ্ছে x আসছে। তাহলে এখন মডুলাস অফ fx মাইনাস 1 কি আসবে? সুতরাং মডুলাস অফ fx মাইনাস fx মাইনাস 1 এর মডুলাস হচ্ছে 1/11, এটা হচ্ছে গিভেন।
তো এখান থেকে আমরা করি। সো এক্স এর এফএক্স এর জায়গায় এক্স বসায় দাও। এক্স মাইনাস ওয়ান এর মডুলাস ইজ লেস দেন 1/11। উঠে দিলে কি আসবে 1/11 এক্স মাইনাস ওয়ান, সরি মাইনাস 1/11 এক্স প্লাস ওয়ান করো, মাইনাস 1/11 প্লাস ওয়ান এক্স 1/11 প্লাস ওয়ান। সো এখন যদি প্লাস ওয়ান করলে কি আসে মাইনাস 10/11। এখানে আসতেছে কত, সরি ওকে ইকুয়াল টু সাইন দিই 12, সরি 12 বাই হ্যাঁ কি রে? টুয়েলভ বাই 11, ঠিক আছে। সো এই আচ্ছা জিনিসটা আসলো। বুঝছি ভাইয়ার পরে। হ্যাঁ এক্স স্কোয়ার যদি করি স্যার 144 ডিভাইডেড বাই 121, আর এখানে আসতেছে প্রমাণে কি বলছে x স্কোয়ার মাইনাস 1 ইজ লেস দেন 21 বাই, আচ্ছা এটা প্লাস 10/11। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা কি প্রমাণ করতে বলছে শেষে, x স্কয়ার মাইনাস 1 ইজ লেস দেন 23 বাই 121। সো অর্থাৎ x স্কয়ার তো ছিলই না শুরুতে, ঠিক আছে। আচ্ছা ওয়েট এ সেকেন্ড, আমি একটু দেখি। আচ্ছা সো সমস্যা নাই, এটা আমি ভাবতেছিলাম কি নেগেটিভ আনবো কিভাবে। সো এটা পরে 1 বিয়োগ করলে নেগেটিভ চলে আসবে, সরি। হ্যাঁ তো এখন আমরা 1 বিয়োগ করে দিই, 100 ডিভাইডেড বাই 121 মাইনাস 1, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 144 বাই 121 মাইনাস 1। সো 121, আর এখানে হচ্ছে 100 থেকে যদি এ বিয়োগ করো তাহলে কত থাকতেছে মাইনাস 21, আর এক্স স্কোয়ার মাইনাস 1, আর এখানে কত থাকতেছে 121, আর 144 থেকে 121 বিয়োগ করলে কত থাকে 23। সো যেটা হচ্ছে মাইনাস 21 বাই 121 থেকে বড় সেটা অবশ্যই মাইনাস 23 বাই 121 থেকেও বড় হবে। তো তার পরিবর্তে এক্স স্কয়ার মাইনাস 1 আর হচ্ছে 23 বাই 121, এর পরের লাইনে কিন্তু মিলে যাবে। এক্স স্কয়ার মাইনাস 1 এর মডুলাস কি হবে লেস দেন 23 বাই 121। সো এটাই হচ্ছে দেখাইতে বলছিল। আচ্ছা গেল। এখন আমরা 9 10 একটা প্রমাণ, বাট এটা ইন্টারও প্রচুর বোর্ডে আসছে, অনেকবার বোর্ডে আসছে। এটা হচ্ছে √3 একটি অমূলদ সংখ্যা অথবা √5 একটি অমূলদ সংখ্যা, ঠিক আছে। এগুলো মনে তোমরা পারো, তোমাদের জানা আছে, তারপর আমি একটু দেখাবো। তো চলো কোনটা দিয়ে করা যায়, √3 √5, √3 দিয়েই করি, বাকিগুলো পারবা একই রকম। ওকে সো আমরা অনেকভাবে একটা জিনিসকে প্রমাণ করতে পারি, ঠিক আছে। ম্যাথমেটিক্স একটা জিনিসকে প্রমাণ করার অনেকগুলো ওয়ে আছে। তো একটা ওয়ে আমি তোমাকে বলি। এখানে ধরো আমাদেরকে বললো যে √3 একটি অমূলদ সংখ্যা, সেটা প্রমাণ করতে বলছে। আচ্ছা বলো তো বাস্তব সংখ্যা কয় প্রকার? মূলদ আর অমূলদ না? মূলদ আর হচ্ছে অমূলদ। আমার টার্গেটটা আমি তোমাদের সাথে আগে ক্লিয়ার করি। বাস্তব সংখ্যা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মূলদ আর অমূলদ। আমি যদি এই জিনিসটা √3 কে অমূলদ প্রমাণ করা কঠিন ডিরেক্ট মেথডে, আমি যদি এইটা করি যে √3 কে আমি যদি এইটা দেখাইতে পারি যে √3 আসলে মূলদ সংখ্যা না, তাহলে কি হবে? আর কোন কেসটা সম্ভব? সে অমূলদ সংখ্যা হওয়া ছাড়া কি আর কোনো কেস আছে? আর কিন্তু কোনো সম্ভাবনা নাই। তার মানে আমি যদি এটা দেখাইতে পারি যে √3 আসলে মূলদ সংখ্যা না, তাহলে সে কি হবে? অবশ্যই সে অমূলদ সংখ্যা হবে। এখন বলো তো মূলদ সংখ্যা কয় প্রকার? ওই লাস্ট ক্লাসে দেখাইছিলাম, তোদের মনে আছে কিনা? একটা হইতে পারে পূর্ণ সংখ্যা, আরেকটা হতে পারে কি ভগ্নাংশ, ঠিক আছে। পূর্ণ সংখ্যা আরেকটা কি হইতে পারে ভগ্নাংশ, ঠিক আছে। তো সো
আমাদের টার্গেট হচ্ছে প্রথমে আমরা জিনিসটাকে দেখাবো যে এটা পূর্ণ সংখ্যা হতে পারবে না। সো তারপর আমরা দেখাবো যে এটা হচ্ছে ভগ্নাংশও না। তাহলে আর কোন কেসটা থাকবে? সে হচ্ছে অমূলদ ছাড়া কিন্তু আর কোনো কেস থাকবে না, ঠিক আছে? সো পূর্ণ সংখ্যা দেখানোর জন্য আমাদের কাজটা কি হবে? আমি যদি ভাইয়া এইটা দেখাইতে পারি, হ্যাঁ বলো। ভাইয়া এখানে কি √3 অমূলদ সংখ্যা, এটা কি মানে মূলদ সংখ্যা প্রমাণ না করেও কি করা যায়? করা ম্যাথমেটিক্সে যায় না এটা বলা একটা অপরাধ, ঠিক আছে? যায়, বাট আমাদের হচ্ছে প্রমাণের 4 ধরনের মেথড আছে, 4 ধরনের মেথড, ঠিক আছে? 4 ধরনের মেথড। এখন এই 4টা মেথডের মধ্যে আমরা হচ্ছে এক একটা জিনিস এক একটা মেথডে প্রমাণ করি। কারণ কি এক একটা জিনিস এক একটা মেথডে প্রমাণ করলে সহজ। যেমন ধরো যারা হচ্ছে আমি কি বলবো, ধরো উত্তরবঙ্গ এমন অনেক জায়গা আছে না যেসব জায়গায় হচ্ছে লঞ্চে যাইতে খুব সহজ, ঠিক না? কিছু কিছু জায়গা আছে যে বাই রোডের অবস্থাটা খুব একটা ভালো না। আবার কিছু কিছু জায়গা আছে কি যেগুলোতে ট্রেনে গেলে খুব সহজ হয়। আবার কিছু কিছু জায়গা আছে কি যেখানে তুমি ট্রেনে বা ইয়াতে যাইতে পারবে না, তোমাকে হচ্ছে কি মানে যেমন ধরো তুমি এখন বাইরের দেশে যাবা, মানে তুমি ইউরোপে যাও, ইউরোপে তুমি বাস ট্রেনে যাইতে পারবা? তোমাকে কি করতে হবে? এয়ারে যাইতে হবে। তো এরকম আর কি, যাওয়া যায় না এটা বলা যাবে না, হয়তো বা তুমি কোন না কোনো ভাবে যাইতে পারবা। বাট যেই মেথডটা যেই ম্যাথটা যেইভাবে করলে সহজ সেইভাবে আমরা করব। √3 কে ডিরেক্ট অমূলদ প্রমাণ করা খুব কঠিন, বুঝতে পারছো? তাই আমরা উল্টা কাজটা করি। মনে করো যে আমি বলতে চাচ্ছি যে তুমি বনশ্রীতে এখন নাই, আমি যদি এইটা প্রমাণ করে দেই যে না তুমি এখন জিগাতলায় আছো, তুমি ধানমন্ডি লেকে বসে আছো আড্ডা মারতেছো, ঠিক আছে? তার মানে কি তুমি বনশ্রীতে নেই প্রমাণ হয়ে গেল না? ব্যাপারটা হচ্ছে এরকম। আমরা উল্টা একটা জিনিসকে প্রমাণ করব, উল্টা একটা জিনিসকে থেকে আসল জিনিসে আসবো, ঠিক আছে? তো আমাদের টার্গেট হচ্ছে √3 একটা অমূলদ সংখ্যা, বাট আমরা যেটা করব √3 কে মূলদ সংখ্যা হওয়ার কোনো অপশনের মধ্যেই রাখবো না, যে সে কোনোভাবে মূলদ হইতে পারবে এই জিনিসটা দেখাবো। তাহলে কি তার হাতে কেস আছে কয়টা? তার মানে সে অবশ্যই অমূলদই হইতে হবে তাকে, আর কি কোনো সম্ভাবনা আছে? নাই। সো সে যদি মূলদ, আমরা প্রথমে ধরে নিব যে √3 একটি মূলদ সংখ্যা, তারপর আমরা দেখাবো আমরা যেটা ধরছি সেটা ভুল ভুল ধরছি। এখন আমরা √3 কে যদি মূলদ ধরি, তার মানে কি √3 কি হইতে পারে? পূর্ণ সংখ্যা হইতে পারে অথবা ভগ্নাংশ হইতে পারে। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা দেখাবো √3 দুইটি পূর্ণ সংখ্যার মাঝখানে আছে। ধরো √3 যদি 2 আর 3 এর মাঝখানে থাকে, আমার কথাটা ভালোভাবে বুঝো, 2 একটা পূর্ণ সংখ্যা, 3 একটা পূর্ণ সংখ্যা। √3 যদি 2 আর 3 এর মাঝখানে থাকে, তার মানে কি √3 কি পূর্ণ সংখ্যা হইতে পারবে? পূর্ণ সংখ্যা তো হইতে পারবে না, কনফার্ম এটা। 2 আর 3 এর মাঝখানে কি কোনো পূর্ণ সংখ্যা আছে? 2 আর 3 এর মাঝখানে 2.5 আছে, 2.6 আছে, 2.7 আছে, বাট কেউ তো পূর্ণ সংখ্যা না। তার মানে কি ফার্স্ট কেস কিন্তু আমরা প্রমাণ করে ফেলছি যে না √3 পূর্ণ সংখ্যা না। তাহলে একটা জিনিস প্রমাণ হয়ে গেল। তাহলে আরেকটা জিনিস আমাকে প্রমাণ করতে হবে যে না √3 ভগ্নাংশও না। এটাও যদি প্রমাণ করে ফেলতে পারি, তার মানে কি প্রমাণ হয়ে গেল? √3 একটি অমূলদ সংখ্যা কিন্তু প্রমাণ হয়ে যাবে। সো আমার ভিশনটা বুঝতে পারছো কিনা, আমি কোন টার্গেটে আগাচ্ছি? সো আমার প্রথম কাজ হচ্ছে √3 কে দেখানো √3 একটি পূর্ণ সংখ্যা নয়, তারপর আমি দেখাবো √3 একটি ভগ্নাংশও নয়। তাহলে কি হয়ে যাবে? এটাকে বলা হয় ইনডিরেক্ট মেথড। মানে ম্যাথমেটিক্সে প্রুফ করার একটা মেথড হচ্ছে ইনডিরেক্ট মেথড। তো আমরা ইনডিরেক্ট মেথডে প্রুফ করতেছি, মানে ইনডাইরেক্টলি বলতেছি। অনেক আছে না যে কি বাংলা একটা প্রবাদ আছে যে কি ঝিকে মেরে বউকে বোঝানো, এই টাইপের একটা অবস্থা, বুঝছো? উল্টা একটা কাজ করতেছি, ইনডিরেক্টলি আমি আমার প্রমাণের কাছে যাচ্ছি, ঠিক আছে? সো এবার আসো, প্রথমে আমরা একটা কাজ করি, আমরা √3 তো আমরা একটা কাজ করি 4 নেই। আচ্ছা √3 কে আমার দেখাইতে হবে কি? √3 কে আমার দেখাইতে হবে 2 আর হচ্ছে 3 এর মাঝখানে। কারণ কি √3 এর মান কত আসে? তোমরা একটা কাজ করতে পারো, যখন তোমাদেরকে এখানে তো √3 ছাড়া তোমাকে √5 ও দেওয়া থাকতে পারে, যে কোনো কিছু দেওয়া থাকতে পারে। তো তোমার টার্গেট হবে তুমি প্রথমে যে সংখ্যাটাই তোমাকে দেওয়া থাকুক, তোমার টার্গেট হবে ওই সংখ্যার রুটের মানটা বের করে নাও, ঠিক আছে? ধরো √3 এর মানটা আমরা যদি বের করি, √3 এর মান কত আসবে? 1.73 আসে। আচ্ছা 1.73 কার থেকে 1.73 কার থেকে ছোট? আচ্ছা 1.73 ক্ষেত্রে তাহলে আমরা 1 নিতে পারি, 1 থেকে √3 বড়, ঠিক আছে? আর 2 এর থেকে ছোট। 2 থেকে ছোট, এইভাবে নিতে পারি। আবার যদি √5 হইতো তখন আমরা কি নিতাম? √5 হইলে আমরা না, সেক্ষেত্রে আমরা 1 নিতাম। সো আমাদের কাজ হচ্ছে প্রথমে যে সংখ্যাটা আছে ক্যালকুলেটরে বের করে নেওয়া যায় তার মানটা কত আসে, ঠিক আছে? সো আমরা প্রথমে
রুট এইভাবে 5 নিবা। 2 নিতাম, 2 থেকে 1 থেকে আমরা এইভাবে নিই, দেখো 1 থেকে 3 হচ্ছে বড়, এটা তো সত্য, আর হচ্ছে কি 4 থেকে তো 3 ছোট, এটাও তো সত্য। তাহলে 1 থেকে 3 বড় আর 4 থেকে 3 ছোট, এই জিনিসটা সবাই জানে। তো এখন আমরা একটা কাজ করব, এটাকে রুট করব উভয় পাশে। আমরা বর্গ সংখ্যার মাঝখানে এটাকে রাখার চেষ্টা করবো, বুঝছো? সবসময় এই জিনিসটা করবো, দুইটা বর্গ সংখ্যার মাঝখানে যে জিনিসটাকে প্রমাণ করতে পারবো তাকে রাখার চেষ্টা করবো। তো এখন যদি উভয় পাশে যদি রুট করি তাহলে কি আসবে? 1 এর রুট হচ্ছে 1, 3 এর রুট হচ্ছে √3, আর 4 এর রুট কত? 2। আচ্ছা, তাহলে এখন কি দেখা গেল? √3 জিনিসটা কি চলে আসছে? 1 আর 2 এর মাঝখানে চলে আসছে না? তো √3 চলে আসছে হচ্ছে আবার 1 আর 2 এর মাঝখানে। এখন 1 আর 2 এর মাঝখানে তো কোনো পূর্ণ সংখ্যা নাই, সো 1 আর 2 এর মাঝখানে কি নাই? মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা, সো পূর্ণ সংখ্যা নাই। তার মানে কি √3 কি হবে না? ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া এখানে যদি √5 নিতাম তাহলে কি 1ই নিতাম? হ্যাঁ, এবার চলো, এবার বাকিগুলো তোমাদের সাথে একটু, তাহলে এই অংশটুকু যে কোনো, আচ্ছা তার মানে √3 পূর্ণ সংখ্যা না, এটা কিন্তু প্রমাণ করে ফেলছি। এবার চলো আমরা যতগুলো অমূলক সংখ্যা আছে সবগুলো যদি একটু ট্রাই করি, ঠিক আছে? তোমরা দেখো তোমরা কিভাবে করো। ধরো আমাকে √5 এর কথা বলা হয়েছে, ঠিক আছে? তাহলে √5 এর স্কয়ার কত? 5 না? আচ্ছা তাহলে 5। এখন বলো তো 5 কোন কোন দুইটা পূর্ণ সংখ্যার মাঝখানে? তুমি দুইটা বর্গ সংখ্যা নিবা। আচ্ছা, একটা 4 বর্গ সংখ্যা 9 আছে না? 4 9 আর 9। 9 না না, 4 এর থেকে তো হ্যাঁ, এই তো ভেরি গুড। 4 আর 9, 4 আর 9 নিয়ে নিলাম। আচ্ছা বলো তো 4 আর 9 দুইটা বর্গ সংখ্যা। এখন যদি আমি উভয় পাশে রুট করি তাহলে কি আসবে? এখানে 2 আসবে না? আর এখানে কত? 3 আসবে। তাহলে √5 কি হয়ে গেল? 2 আর 3 এর মাঝখানে গেল। এবারও কিন্তু √5 কি হয়ে গেল? মানে ভগ্নাংশ হয়ে গেল, মানে কোনো পূর্ণ সংখ্যা হইতে পারবে না, কারণ √5 হচ্ছে 2 আর 3 এর মাঝামাঝি কোনো একটা জায়গায় আছে, আর 2 আর 3 এর মাঝখানে কি নাই? কোনো পূর্ণ সংখ্যা নাই। এখন ধরো আমি তোমাকে √11 টা বের করতে বললাম, তাহলে তুমি 11 কে দুইটা পূর্ণ সংখ্যার মাঝখানে রাখবা। 11 কে দুইটা পূর্ণ সংখ্যা কি? 9 আর বর্গ সংখ্যা, 9 আর 16 এর মাঝখানে রাখা যায় না? 9 আর 16 এর মাঝখানে আমি 11 কে রাখলাম। তাহলে যদি রুট করি তাহলে 9 কে রুট করলে কি আসবে? 3, এটা আসবে √11, আর 16 কে রুট করলে কি আসবে? 4। এবার আবার খেয়াল করে দেখো 3 আর 4 এর মাঝখানে √11 পড়ে গেছে, তার মানে কি √11 পূর্ণ সংখ্যা না। 3 আর 4 এর মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা নেই। তো আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে করবা। যে কোনো সংখ্যা দিলে পারবা না, এভাবে আর কি যে কোনো দুইটা পূর্ণ সংখ্যার মাঝখানে তাদেরকে লিখবা। তো তোমার কাজ হবে কি, তুমি হচ্ছে আগে একটা কাজ করে দিবা। ধরো √11, তো আমি ক্যালকুলেটরে করতেছি, তোমাদের বলি। √11 এর ক্যালকুলেটর মানটা বের করে দিবা। √11 এর মান আসে 3.31। তার মানে কি সে সে বেসিক্যালি কি হয়ে গেল? সে বেসিক্যালি √11 যদি এটা হয় তাহলে মানে কি সে 2 থেকে বড়, আর কি হয়ে গেল? 4 3 থেকে ছোট। থেকে বড় না, 3 3 থেকে থেকে বড়, 4 থেকে ছোট। আচ্ছা 2 আর 3 বললে বেশি ভালো, 3 থেকে বড় আর হচ্ছে 4 থেকে ছোট। তাহলে স্কোয়ার করলে কি আসবে? 9, আর স্কোয়ার করলে এটা আসবে কি? এটা যেহেতু √11 এর মান বসাইলাম, তাহলে স্কোয়ার করলে আসবে 11, আর এটা হবে 16। ঠিক আছে, এইভাবে আর কি নিবা, যে কোনো সংখ্যা থাকুক এভাবে নিবা। তো আমার ফার্স্ট স্টেপের কাজ কিন্তু শেষ। তো √3 যেহেতু তার মাঝখানে আছে, প্রথম ফার্স্ট স্টেপ শেষ, ডান। হচ্ছে কি পূর্ণ সংখ্যা না, পূর্ণ সংখ্যা কিন্তু না, এটা এটা কিন্তু পূর্ণ সংখ্যা না। এখন সেকেন্ড কাজ কি? এটাকে আমরা দেখাবো এটা ভগ্নাংশ না। সো ভগ্নাংশ, আমরা ধরে নিব ভগ্নাংশ, তারপরে দেখাবো এটা ভগ্নাংশ হওয়া পসিবল না। যেমনটা আমরা ধরে নিছি পূর্ণ সংখ্যা, বাট দেখলাম পূর্ণ সংখ্যা না। সো ভগ্নাংশ হইতে হইলে তার কি করতে হবে? সো যদি ধরলাম যে √3 ভগ্নাংশ অর্থাৎ মূলদ সংখ্যা, তাহলে কি হবে? √3 কি হবে? আমরা কি জানি যে কোনো মূলদ সংখ্যাকে কি ভগ্নাংশ কি p/q আকারে লেখা যাবে না, তাকে মূলদ সংখ্যাকে p/q আকারে কিন্তু লেখা যায়, ঠিক আছে? আর যদি সে ভগ্নাংশ হয় তখন কিন্তু অবশ্যই ব্যাপারটা এরকম সত্য হইতে হবে যে পি আর কিউ হবে ধনাত্মক সংখ্যা, এবং পি আর কিউ কি হবে? সহমৌলিক হবে। কারণ যে কোনো কিছুকে তুমি p/q আকারে লিখতে পারো মূলদ সংখ্যাকে, কিন্তু ভগ্নাংশ হইলে তাকে পি আর কিউ কে অবশ্যই সহমৌলিক হইতে হবে। কারণ সহমৌলিক না হইলে কিন্তু সেটা ভগ্নাংশ নাও হইতে পারে, ঠিক না? কারণ যেহেতু আমরা অলরেডি দেখালাম যে মূল পূর্ণ সংখ্যা না, তার মানে কি করতে হবে? পি আর কিউ কে সহমৌলিক হইতে হবে। সহমৌলিক মানে কি? যে তার কাটাকাটি করতে পারবে না। ধরো আমি 3 আর 5 নিলাম, 3 আর 5 কিন্তু সহমৌলিক, কারণ 3 আর 5 কে আর ছোট করা যায় না। বাট আমি যদি নিতাম, দেখো আমি যদি এরকম 20 আমি যদি 10/2 নিতাম তাহলে এটা কিন্তু সহমৌলিক না, তাকে কাটাকাটি করা যাবে, কাটাকাটি করে দাও 5 লেখা যাবে। তার মানে এটা তো ভগ্নাংশ সংখ্যা হইলো না। এই জন্য আমরা এই কন্ডিশনটা দিয়ে দিই। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে পি আর কিউ সহমৌলিক। সো তার মানে সহমৌলিক হলে কি পি আর কিউর মাঝখানে কোনো কমন কিছু নাই। কমন কিছু থাকলে তো তার কাটাকাটি করা যায়, তার মানে কোনো কাটাকাটি করা যাবে না। এবার উভয় পাশে বর্গ করো, উভয় পাশে বর্গ করলে কি আসবে? 3 কি আসবে? 3 p² / q², ঠিক আছে? সো 3 p²
কিন্তু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার চলে আসলো। এখন একটা এখান থেকে চাইলে অনেকভাবে ডিসিশন দেওয়া যায়, এক একজন এক একভাবে ডিসিশন দেয়। তো আমি যেভাবে ডিসিশন দিতে পছন্দ করি সেটা হচ্ছে কি, পি একটা সহমৌলিক সংখ্যা, কিউ একটা সহমৌলিক সংখ্যা, দুইটা সহমৌলিক সংখ্যাকে যদি তুমি স্কোয়ার করো তারা তখন একটা সহমৌলিক সংখ্যা থাকে। আচ্ছা বলো তো, দুইটা সহমৌলিক সংখ্যার অনুপাত কি কখনো পূর্ণ সংখ্যা হবে? ধরো 3 আর হচ্ছে 5, এরা হচ্ছে সহমৌলিক, তাদেরকে যদি স্কোয়ার করো তাহলে কি আসবে? 9 আর 25। দেখো 9 আর 25 কিন্তু তোমার ভগ্নাংশই থাকতেছে। সহমৌলিক সংখ্যাকে যদি বর্গও করো তারা তখনও ভগ্নাংশই থাকে, ঠিক আছে? তাদেরকে কাটাকাটি করে তুমি পূর্ণ সংখ্যা লিখতে পারবে না। তার মানে কি, রাইট হ্যান্ড সাইডে যে আছে সে কি, সে হচ্ছে একটা ভগ্নাংশ। আচ্ছা লেফট হ্যান্ড সাইডে যে আছে সে কি, সে একটা পূর্ণ সংখ্যা। আচ্ছা বলতো, একটা পূর্ণ সংখ্যা কখনো একটা ভগ্নাংশের সমান হইতে পারে? এটা কি বাস্তবসম্মত কোনো কথা? তার মানে এই জিনিসটা অসম্ভব। তাহলে কি প্রমাণ করে ফেললাম? আমরা ধরছিলাম রুট থ্রি একটা ভগ্নাংশ, বাট এখন আমরা দেখতেছি রুট থ্রিকে যদি ভগ্নাংশ ধরা হয় তাহলে এমন একটা ইকুয়েশন চলে আসে যে ইকুয়েশনটা কোনো মিনিং বিয়ার করে না, ঠিক আছে? যে ইকুয়েশনটা অসম্ভব। তার মানে এক সাইডে পূর্ণ সংখ্যা, এক সাইডে ভগ্নাংশ চলে আসে। তার মানে কি, রুট থ্রি জীবনও ভগ্নাংশ হইতে পারে না। তাহলে রুট থ্রি যদি ভগ্নাংশ না হয়, রুট থ্রি যদি পূর্ণ সংখ্যা না হয়, তাহলে আর কি সম্ভব রুট থ্রি হওয়া? রুট থ্রি কিন্তু অমূল সংখ্যা হওয়া ছাড়া কোনো পসিবিলিটি নাই। প্রমাণটা বুঝতে পারছো কিনা বলো? বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, সো কার কোনো প্রশ্ন আছে? তো এটা একটা প্রমাণ, সহজ প্রমাণ দিয়ে শুরু করলাম আর কি। সো বাকি প্রমাণগুলো আরো সহজ, বাট ওগুলা তোমাকে কিছু স্টেপ ফলো করতে হবে, ঠিক আছে? তো আমরা আর 15-20 মিনিটের মধ্যে আর যেসব প্রমাণ আছে ওগুলা এখন দেখাই দিব। সো যা যা পড়াইছি এগুলো যদি পারো তোমরা কোশ্চেন সলভ করতে পারবা, যে কোনো টেস্ট পেপার যদি থাকে, যে কোনো কোশ্চেন আটকানোর কথা না, মানে মোটামুটি পারবা সবগুলো, সব টাইপ কিন্তু শেষ হয়ে যাবে। আর জাস্ট কয়েকটা ম্যাথ করাবো। এখন একটু দেখো একটা প্রবলেম, এখানে বলা হইতেছে যে এ হচ্ছে যদি আর এ বিলং করে, প্রমাণ করো যে a ইন্টু জিরো ইজ ইকুয়াল টু জিরো। এই জিনিসটা প্রমাণ করতে বলছো, অনেকবার বোর্ডে আসছে। a ইন্টু জিরো ইজ ইকুয়াল টু জিরো। এখন তোমরা মনে করবা যে ভাই a ইন্টু জিরো, এর পরের লাইনে তো লেখা দিব ইজ ইকুয়াল টু জিরো, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেল। না, এইভাবে হয় না। তো তুমি যদি ম্যাথ শিখতে আসো তোমাকে প্রত্যেকটা লাইন স্টেপ বাই স্টেপ লজিক দেখা দেখা যাইতে হবে। যে ভাই আমরা একটা বিধি শিখছিলাম, বাস্তব সংখ্যার মধ্যে মনে আছে 7টা বিধি শিখছিলাম, ওই 7টা বিধিকে আমরা জায়গায় জায়গায় ইউজ করবো। আমরা ওই বিধিটা শিখছিলাম, ওই বিধিটাকে আমি এখানে ইউজ করলাম, ওইটাকে ইউজ করলে এই লাইন থেকে এই লাইন লেখা যাবে। আবার এখান থেকে আমি এই বিধিটা ইউজ করছি। এভাবে প্রত্যেকটা লাইনে লাইনে বিধি ইউজ করে এই জিনিসটাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। তো চলো আমি জাস্ট একটা ম্যাথ একটু দেখাই, তোমরা একটা হিন্টস পাবা যে কিভাবে শুরু করতে হয়। তোমরা চাইলে এই ম্যাথগুলোকে নিজের মতো করে চাইলে শুরু করা যায়, স্টার্টিংটা নিজের মতো করে চাইলে করতে পারবে, ঠিক আছে? সো প্রথমে আমরা একটা কাজ করি, আমরা কি জানি, আমরা অভেদকের প্রপার্টি থেকে কি জানি, 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1। এটাকে আমরা কোন প্রপার্টি বলবো? এটাকে আমরা বলবো মানে যোগের অভেদক, তাই তো? যোগের অভেদক। যোগের অভেদক আমাদেরকে কি বলেছিল মনে আছে? যোগের অভেদক আমাদের বলছিল যে কোনো একটা সংখ্যার সাথে যদি 0 কে যোগ করো, যে a প্লাস 0 আর 0 প্লাস a করো, করলে কি পাবা? এই পাবা, ঠিক না? অভেদক কিন্তু ওই সংখ্যাটাকে চেঞ্জ করতে পারে না, 1 এর সাথে 0 কে যোগ করলে 1ই ফেরত আসবে। তো এটা ছিল যোগের অভেদক। তার মানে আমরা একটা লাইন নিলাম যে ভাই 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু, চাইলে 1 লেখা যাবে, কারণ আমরা যদি যোগের অভেদক অনুযায়ী 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1, আমি নিজের মতো করে এই লাইনটা নিলাম, কারণ আমার টার্গেট হচ্ছে a ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0 আনা, ঠিক আছে? প্রমাণগুলো কিভাবে করতে সেটা একটু দেখো। সো এখন একটা কাজ করতে পারি, গুণের অনন্যতা বিধি অনুযায়ী কি করতে পারি, আমি সব দিকে যে একই সংখ্যা গুণ করতে পারি, গুণ করলেও কি হবে না, কোনো চেঞ্জ হবে না যদি পজিটিভ সংখ্যা থাকে। তার মানে লেফট হ্যান্ড সাইডে যদি a গুণ করি, তো 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু a ইন্টু 1, এটাকে বলা হয় গুণের অনন্যতা। আমি তোমাদেরকে প্রত্যেকটা বিধি কিন্তু দেখাইছিলাম, এই বিধিগুলো এখন ইউজ করবো, ঠিক আছে? গুণের অনন্যতা। তো ইউজুয়ালি স্যাররা এসব ম্যাথগুলো স্কিপ করে যায়, একটু বোর্ডে কম আসলো, বাট আমরা এগুলো শিখবো, ঠিক আছে? এখন তোমাদের মনে আছে কিনা, যখন a ইন্টু বি প্লাস সি থাকে তাকে কিন্তু চাইলে লেখা যায় a ইন্টু বি প্লাস a ইন্টু সি। এই জিনিসটাতে তুমি লিখতে পারতো, তো এই লিখতে পারার তোমাকে আসলে মানে অনুমতিটা কে দিছে? অনুমতি দিছে তোমাকে বন্টন বিধি। বন্টন বিধি ভাই একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। সেকেন্ড লাইনটা বন্টন বিধি হবে না? সেকেন্ড লাইনে হচ্ছে গিয়ে গুণের অনন্যতা বলতেছি আমরা।
বন্টন বিধি হচ্ছে এই সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনে বন্টন বিধি আসবে, ঠিক আছে। বন্টন বিধি হচ্ছে যদি এই ফরম্যাটে থাকে তাকে যদি আমি এইভাবে লিখি a ইন্টু 1 প্লাস a ইন্টু 0 ইজ ইকুয়াল টু a, ওইটাকে বলতেছি আমরা বন্টন বিধি। কারণ দেখো এইখান থেকে কিন্তু জিনিসটাকে বন্টন করা হয়েছে, ঠিক না। a ইন্টু b প্লাস c ছিল, তাকে আমরা লিখলাম ab প্লাস ac, এটাকে বলা হয় বন্টন বিধি, ঠিক আছে। সো আর এই লাইনে হচ্ছে কি গুণের অনন্যতা। গুণের অনন্যতা ছিল যে কি তুমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে একই জিনিসকে গুণ করলে কোনো সমস্যা হবে না, ইকুয়েশন একই রকমই থাকবে একই জিনিসকে যদি গুণ করো, ঠিক আছে। এটা ছিল গুণের অনন্যতা। তো এখান থেকে আমরা যে জিনিসটা করলাম, এই যে এই লাইন থেকে এই লাইনে আসলাম, এটা কোন বিধির সাহায্যে আমরা এই লাইন থেকে এই লাইনে আসছি। আমি কিন্তু চাইলে এই জিনিসটা লিখতে পারতাম না, যদিও আমরা আগে লেখাগুলো শিখছি, এখন বিধি শিখতেছি, বাট শিখার কথা ছিল আগে বিধি। তো আমরা এখানে বেসিক্যালি বন্টন বিধি, তো বন্টন বিধিকে অ্যাপ্লাই করলে এই জিনিসটা লিখতে পারি, এছাড়া কিন্তু আমি লিখতে পারি না। এখন আবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই জায়গায় বেসিক্যালি আরেকটা প্রপার্টি ছিল, এখানে কিন্তু গুণের অভেদক। তো এখানে আমরা সেই জিনিসটা অ্যাপ্লাই করি। দেখো গুণের অভেদক থেকে আমরা কি লিখতে পারি, যে কোনো একটা সংখ্যার সাথে যদি তুমি 1 কে গুণ করো, গুণের অভেদক অনুযায়ী তাকে কি লেখা যায়, তাকে কিন্তু a লেখা যায়, এটাকে কি বলা হয়, গুণের অভেদক বলা যায়। তো আমরা গুণের অভেদক যদি অ্যাপ্লাই করি, পরের লাইনে আমরা লিখতে পারবো কি a প্লাস a ইন্টু 0 ইজ ইকুয়াল টু কি a। তাহলে এটা কার সাহায্যে লিখলাম, গুণের অভেদক। এই প্রমাণটা আছে না, এই প্রমাণটা তোমরা যে যেমনে পারো সেমনে করতে পারো, কোনো সমস্যা নেই। আমার ইচ্ছা হইলে আমি 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1 থেকে শুরু করলাম, তোমার যদি ইচ্ছা হয় তুমি অন্য কিছু দিয়ে শুরু করে যদি মিলাইতে পারো বিধিগুলো ইউজ করে করে, তাহলে তুমি ওইভাবে অঙ্কটা শুরু করতে পারবে, ঠিক আছে। আচ্ছা গেল, তাহলে গুণের অভেদক অনুযায়ী a প্লাস 1 a ইন্টু 1 কে আমি a লিখতে পারলাম, গুণের অভেদককে অ্যাপ্লাই করলাম। এখন আমি একটা কাজ করবো, যোগের অনন্যতা। যোগের অনন্যতা আমাকে বলছে যে তুমি একটা সমীকরণে উভয় পাশে যদি একই জিনিসকে যোগ করো বা একই জিনিসকে বিয়োগ করো, তাহলে আমার সমীকরণ কি চেঞ্জ হবে না। তাহলে আমি একটা কাজ করি, আমি লেফট হ্যান্ড সাইডেও মাইনাস a কে যোগ করি, মাইনাস a প্লাস a ইন্টু 0, আবার রাইট হ্যান্ড সাইডেও আমি মাইনাস a কে যোগ করি, তাই তো। আমি এই কাজটা করি, এই কাজটা করলেও আমার মাঝখানে সমান চিহ্ন আগের মতোই থাকবে, কারণ কি এটাকে বলা হয় যোগের অনন্যতা। গুণের অনন্যতা হচ্ছে একই জিনিসকে গুণ করলে সমীকরণ চেঞ্জ হয় না, যোগের অনন্যতা হচ্ছে একই জিনিসকে যোগ করলে সমীকরণ চেঞ্জ হয় না। সো আমরা যোগের অনন্যতা অ্যাপ্লাই করলাম। তারপরে লাইনে আমরা কি করব, দেখো মাইনাস a আর a কে চাইলে আমরা এভাবে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসতে পারি, এটাকে বলা হয় যোগের সংযোগ বিধি। প্লাস a ইন্টু 0, এগুলো একটু বোরিং আমি জানি, বাট জিনিসটা শিখতে হবে। আর a আর হচ্ছে মাইনাস a প্লাস a, এই যে তাহলে এই যে কাজটুকু করলাম, একটা ব্র্যাকেটের মধ্যে এই তিনটা জিনিস থেকে দুইটা জিনিসকে আলাদা করে ফেলছি, ঠিক আছে। এটাকে বলা হয় সংযোগ বিধি। বিধিগুলোর ক্লাসটা তোমাদের কারো যদি কনফিউশন থাকে, তোমরা আমার ফার্স্ট লেকচারের বিধির এগুলো দেখো, 7টা বিধি যখন এক্সপ্লেন করছি তখন কি কি বলছিলাম, অথবা তোমাদের বইও দেখতে পারো। তো এখানে হচ্ছে সংযোগ বিধি অ্যাপ্লাই করলাম। তো সংযোগ বিধি অ্যাপ্লাই করলে চাইলে এদেরকে এই দুইটা জিনিসকে আলাদা একটা ব্র্যাকেটও লিখতে পারি, কোনো সমস্যা নাই। এখন দেখো যোগের বিপরীতক, এর বিপরীত যোগের বিপরীতক হচ্ছে মাইনাস a। সো যোগের বিপরীতক অ্যাপ্লাই করলে কি আসবে, a আর মাইনাস a কে যোগ করলে 0 আসবে, এটাকে বলা হয় যোগের বিপরীতক। a যদি একটা সংখ্যা হয় তাহলে রিয়েল নাম্বারের প্রপার্টি কি বলে, তার একটা বিপরীতক থাকবে যোগের বিপরীত, সেটা হচ্ছে মাইনাস a আর মাইনাস a কে যোগ করলে কি আসবে, 0 আসবে। এটা কোন প্রপার্টি আমাকে বলে, এটা হচ্ছে যোগের বিপরীতক আমাকে বলে। তাহলে 0 যোগ a ইন্টু 0 ইজ ইকুয়াল টু কি, এই পাশেও 0। এখানে কোন প্রপার্টি অ্যাপ্লাই করলাম, যোগের বিপরীতক। গেল। সো এখন আবার দেখো আমি কোন প্রপার্টি অ্যাপ্লাই করতে পারি, তুমি বলো তো, 0-র সাথে কোন একটা সংখ্যাকে যোগ করতেছি, তাহলে এটাকে জানি কি বলা হয়, এটাকে বলা হয় যোগের অভেদক। 0-র সাথে কোন একটা সংখ্যাকে যোগ করলে ওই সংখ্যা চেঞ্জ হয় না, যেমন আছে তেমনই থাকে। তাহলে 0 প্লাস a ইন্টু 0, এটাকে কি লেখা যাবে, শুধু a ইন্টু 0। তাহলে ওই লাইন থেকে যে এই লাইনে আসলাম, এটা কোন প্রপার্টির সাহায্যে, এটাকে বলা হয়, এটা আমি অলরেডি এই প্রপার্টিটা ইউজ করছি। এই বিধিটা হচ্ছে যে যোগের অভেদক। যোগের অভেদক মানে হচ্ছে 0, মানে 0 কে যদি যোগ করি কোনো কিছুর সাথে ওইটা চেঞ্জ হয় না, তাহলে এটা কি যোগের অভেদক অ্যাপ্লাই করলাম। সো এই দেখো আমাদের প্রমাণ হয়ে গেল, প্রুফড। তাহলে তুমি লাইন বাই স্টেপ বাই স্টেপ কি কি কাজ করছো সেই জিনিসগুলো আবার একটু দেখো। তো আমাকে বলছিল a ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0 প্রমাণ করতে। সো আমি প্রথমে একটা কাজ করলাম, যোগের অভেদক অ্যাপ্লাই করছি, 1 এর সাথে 0 যোগ করা যে কথা না করা একই কথা, তার মানে 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1 লিখতে পারি, এটা লিখতে পারি যোগের অভেদক বিধি মানলে। তো এরপরে আমরা কি করলাম, গুণের অনন্যতা আমাদেরকে কি বলে, যে কোনো একটা সংখ্যার সাথে যদি একটা ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে যদি আমরা একই জিনিস a কে যদি গুণ করি, তাহলে কি হবে, ইকুয়েশনে কোনো সমস্যা হবে না।
তো গুণের অনন্যতা অ্যাপ্লাই করলাম। এরপরে বন্টন বিধি অনুযায়ী কি করলাম, 1 + 0 আর বাইরে a, তাকে কি করলাম a × 1 + a × 0 করলাম, ইজ ইকুয়াল টু a × 1 কে লিখলাম 1, এটা বন্টন বিধি। এবার গুণের অভেদককে অ্যাপ্লাই করে কি করলাম, a × 1 কে আমি লিখলাম a, ইজ ইকুয়াল টু এটা। এরপরে যোগের অনন্যতা, উভয় পাশে একই জিনিস যোগ করলে কোনো সমস্যা নাই, আমি উভয় পাশে -a কে যোগ করলাম। তারপর লাইনে কি করলাম, a আর -a কে একটা ব্র্যাকেটে রাখলাম, এটাকে বলতেছি সংযোগ বিধি, তাদেরকে সংযোগ ঘটাইছি, ঠিক আছে। তো এরপর লাইনে a আর - এর পরিবর্তে 0 বসাইছি, এটা কোন বিধির সাহায্যে, এটা হচ্ছে যোগের বিপরীতক বিধি। যোগের বিপরীতক বিধির সাহায্যে a আর - এর যোগফল ইজ ইকুয়াল টু 0 বসাইতে পারছি। এরপর হচ্ছে 0 + a.0, এটাকে চাইলে লিখতে পারি a.0 বা a × 0, এটা লিখতে পারি যোগের অভেদকের সাহায্যে। তো বলতো এই প্রমাণটা বুঝছো কিনা, এই প্রমাণটা বুঝলে তোমরা অনেকগুলো নিজেই পারবে এখন থেকে, বুঝতে পারছো সবাই? ছি তো ভাই, আমি জানি একটু বোরিং, বাট অনেক প্রত্যেকটা লাইনে। হ্যাঁ, মানে ওই যে তোমার বিধিগুলো জানতে হবে। ওই আমি যেটা বললাম আর কি, ধরো একটা 9 এর ছেলের কাছে যদি এই জিনিসটা বোরিংও লাগে, যে √3 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করা যদি বোরিংও লাগে, তারপরে কিন্তু তার শিখতে হইছে, তাই না? তারা কিন্তু শিখতে হতে গেলে এটা বোর্ড পরীক্ষা প্রায় চলে আসতো। সো আমরা যেহেতু টার্গেট করতেছি যে আমরা কোনো একটা কিছু বাদ দিব না একটা চ্যাপ্টারে, তার মানে আমরা এই জিনিসটাও শিখবো। বাদ দিব কেন, কোনো কিছু বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? জি ভাই, ভাইয়া একটু উপরে এই জিনিসটা ওঠাবেন? শিখবো অবশ্যই, ঠিক আছে, নোট করতে পারো। সো এখানে এই জাতীয় অঙ্ক হাতে গোলা 5-6টা পাবা, যেগুলো বোর্ডে আসছে, ঠিক আছে। এই 5-6টা অঙ্ক বিধি অনুযায়ী সবগুলো প্র্যাকটিস করে ফেলবা, কয়েকবার প্র্যাকটিস করলে সব মনে থাকবে, ঠিক আছে। তোমার আসলে এক্সাম পর্যন্ত এগুলো জানলেই চলবে। এখন আমরা চ্যাপ্টার অনুশীলনে আর কি কি অঙ্ক আছে দেখি। ধরো কয় নম্বর অঙ্ক করা যায়, বোর্ডে আসছে। হ্যাঁ, এবার হচ্ছে এবার AC একটু = নিচে। BC। AC = BC, এখানে আমরা আরেকটা প্রমাণ দেখি, আরেকটা প্রমাণ দেখলে আমরা মোটামুটি একটা আইডিয়া পাবো যে এই ম্যাথগুলো আসলে করতেছি কিভাবে। AC = BC হলে A = B প্রমাণ করতে বলছে, ঠিক আছে। তাইলে এটা হচ্ছে 6 নম্বর, ঠিক আছে। ঠিক আছে, হইছে? জি ভাইয়া। ওকে, তো এবার আসো, এবার আরেকটা প্রমাণে আসি। জাস্ট কি করবা, একটা নোট খাতার মধ্যে, যে আমার যে নোট খাতার, যে খাতার মধ্যে আমার অঙ্কগুলো তুলো, লেকচারগুলো তুলো, ওই খাতার মধ্যে এই বইয়ের যেসব প্রবলেমগুলো আছে এগুলা তুলে ফেলবে। এখানে এরকম এই জাতীয় প্রমাণ রিলেটেড 4-5টা আছে, এই 4-5টা প্রমাণ শিখে ফেলবো, ঠিক আছে। আমি কয়েকটা করাই দিচ্ছি, আর বাকি 2-1টা নিজেদের মতো করবা, করে নোট করে রাখবা। তো দেখো এবার আমাদের টার্গেট কি, এবার আমাদের টার্গেট হচ্ছে, আমাদেরকে বলা হয়েছে যে AC = যদি BC হয়, বলা হয়েছে AC = যদি BC হয়, প্রমাণ করো, প্রুফ A = B। এটা তো আমরা জানতাম যে AC আর BC থাকলে C আর C কাটে দিতে পারি উভয় পাশ থেকে, বাট এটা আসলে কিভাবে পারি সেটাই হচ্ছে আমাকে প্রমাণ করে দেখা যাবে, কোন কোন বিধির সাহায্যে আমি এই জিনিসটা লিখতে পারি A = B। যদিও রিয়েল লাইফে আমরা ওই বিধিগুলোকে অ্যাপ্লাই করি না, মানে বিধি তো অ্যাপ্লাই করা সম্ভব না, তো আমরা ডিরেক্ট বসাই দিই A = B। বাট এখন আমাকে প্রমাণ করে দেখাইতে হবে যে এটা কেন সত্য। তো চলো দেখি কয়টা বিধি অ্যাপ্লাই করা যায়, তো এটা একটু সহজ হবে। সো আমাদেরকে কোশ্চেন কি দেওয়া আছে, গিভেন কি আছে দেখো, গিভেন দেওয়া আছে, এক এক ভাবে এক প্রমাণ করা যায় এক একটা। সো গিভেন থেকে শুরু করলাম, AC = BC। সো এটা তো দেওয়া আছে, এবার আমরা কি করব, স্টেপ বাই স্টেপ করে এই জায়গায় যাব, A = B এই প্রমাণে যাব, তাই তো। সো প্রথমে একটা কাজ করি, চলো এই বাম পাশে C এর গুণাত্মক বিপরীতকে গুণ করি। C এর গুণাত্মক বিপরীত মানে কি, C ইনভার্স। আবার ডান সাইডেও একই কাজ করি, C ইনভার্স কে গুণ করি। আমার কি জানি আমরা, গুণের অনন্যতা কি বলে আমাকে, গুণের অনন্যতা বলে, গুণের অনন্যতা আমাদেরকে বলতেছে যে একই জিনিস যদি উভয় পাশে গুণ করো কোনো সমস্যা নাই। একটা ইকুয়েশনের ডান সাইড বাম সাইড দুই জায়গায় একই জিনিসকে গুণ করো কোনো সমস্যা নাই। তাহলে আমি ইচ্ছা করে C ইনভার্স কে গুণ করতেছি, মানে 1/C কে গুণ করতেছি, কারণ এটাই আমাকে প্রমাণের কাছে নিয়ে যাবে, ঠিক আছে। তো 1/C কে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে গুণ করতেছি, এটাকে আমি কোন বিধির সাহায্যে গুণ করতে পারতেছি, গুণের অনন্যতা বিধি। কারণ গুণের অনন্যতা বিধির সাহায্যে আমরা একই জিনিসকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে গুণ করতে পারি। সো এরপরে আমি এইভাবে C × C ইনভার্স কে একটা ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি, আর B কে আলাদা রেখে C × C ইনভার্স কে একটা ব্র্যাকেটে লিখতে পারি। এইটাকে কি বলা হয়, গুণের সংযোগ বিধি, ঠিক আছে, গুণের সংযোগ বিধি।
সেকেন্ড লাইনে যে ব্র্যাকেট দিছেন ওইটা কি ইচ্ছা মতো ইউজ করতে পারবো? এই ব্র্যাকেটটা না দিলেও চলবে, সমস্যা নেই, ব্র্যাকেট দরকার নেই, ঠিক আছে। তো ব্র্যাকেট না দিয়ে তো আমরা একটা জিনিস গুণ করলাম, এরপর সি আর সি কে একটা ব্র্যাকেটে লিখলাম। ওই যে একটু আগে যেমন দেখছিলাম, মনে আছে কিনা, ওই এ আর মাইনাস এ ছিল, তাদেরকে একটা ব্র্যাকেটে লিখলাম, আলাদাভাবে একটা ব্র্যাকেটে লেখা, এটাকে কি বলে, সংযোগ বিধি। তাহলে আমরা সংযোগ বিধি অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। সংযোগ বিধি অ্যাপ্লাই করলে সি ইনটু সি ইনভার্স আসলো। তারপরের লাইনে হচ্ছে সি ইনটু সি ইনভার্স এর পরিবর্তে আমি 1 লিখতে পারবো। এইটা বলো তো কোন বিধি? আর সি ইনটু সি ইনভার্স এর পরিবর্তে 1 লিখবে, এটা কোন বিধি বলতে পারবা? গুণের বিপরীতক। ভেরি গুড। গুণের বিপরীতক বিধি থেকে আমরা কি লিখতে পারি? সি ইনটু সি ইনভার্স থাকলে তার পরিবর্তে 1 বসায় দিতে পারি। এতটাও কিন্তু কঠিন না, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু এক একটা ম্যাথ কিন্তু 4 নাম্বারের জন্য আছে এই ম্যাথগুলো। কয়েকটা লাইন করবা, কিছু বিধি লিখবা, হয়ে যাবে। আর পরের লাইনে দেখো আমাদের প্রমাণ কিন্তু আর এক লাইন বাকি। এখন a ইনটু 1 কে a লিখতে পারি কোন বিধির সাহায্যে? এটা অভেদক গুণের। ভেরি গুড। তাহলে আমরা লিখতে পারি গুণের অভেদক বিধির সাহায্যে a ইনটু 1 আর b ইনটু 1 কে আমি কি লিখতে পারি? a আর b লিখতে পারি। শেষ, প্রমাণ হয়ে গেল। এই যে কয়েকটা বিধি অ্যাপ্লাই করলাম, প্রুফ। এটা কিন্তু 4 নম্বরের জন্য অনেকগুলো বোর্ডে আসছে। আমি যে ম্যাথটা দেখাইলাম মাত্র, এটা অনেকগুলো বোর্ডে আসছে, ঠিক আছে। এটা 4 নম্বরের জন্য। সো আমরা আরো দুই একটা ম্যাথ দেখাই, তাহলে তোমাদের ভয়টা আরো দূর হবে, ঠিক আছে। তো এটা তো বুঝতে পারছো আশা করি। আচ্ছা দেখো, ম্যাথ চুজ করি আগে, আমি বুঝতে চাই কোনটা দেখো। আচ্ছা, এইটা এইটা একটু দেখি, চলো। a প্লাস বি ইজ ইকুয়াল টু বলা হয়েছে কি, আচ্ছা দেখো তো এটা তোমরা নিজেরা পারো কিনা। a প্লাস বি ইজ ইকুয়াল টু a প্লাস, আমি একটু দেখতে চাই যে আসলে ক্রিয়েটিভ কারা, বা বিধি যেগুলো শিখছো ওইগুলাকে অ্যাপ্লাই করতে পারতেছো কিনা। একটা জিনিস শিখো তো তোমার বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে পারো, সেই জন্য। সো একটু আগে যে ম্যাথটা করলাম না, অনেকটাই ওইটার মতো। সো এখানে তুমি কি প্রথমে কিছু একটা আনতে হবে। a প্লাস বি ইজ ইকুয়াল টু a প্লাস সি হলে প্রমাণ করতে বলতে, প্রুফ। কি প্রুফ করবা? প্রুফ হচ্ছে b ইজ ইকুয়াল টু সি, ঠিক আছে। বি ইজ ইকুয়াল টু সি প্রমাণ করবো। আগেরটা কি ছিল? ওই এ বি আর বিসি গুণ হলে এ আর বি প্রুফ করতে হতো। এখন এ প্লাস বি আর এ প্লাস সি হইলে কি বি ইজ ইকুয়াল টু সি, এটা প্রমাণ করতে বলছে। সো এখন তোমরা ওই বিধিগুলোকে অ্যাপ্লাই করে এটা প্রমাণ করো। এটা অনেকবার বোর্ডে আসছে, অনেকবার বোর্ডে আসছে, ঠিক আছে। এটা একটু দ্রুত কর। এরপর কেউ অ্যান্সার বলবা না। আচ্ছা অ্যান্সার বলবা, এরপরে আমি নিজে আবার তোমাদেরকে করে দেখাবো, তোমরা আমার সাথে মিলিয়ে নিও আর কি। কারা কারা আনতে পারছো বললো, তারপরে আমাকে বলবা যে কোন কোন বিধি অ্যাপ্লাই করছো। ওইটা দেখলে আমি আসলে বুঝতে পারবো যে কি তোমার প্রমাণে কোনো বিধি বাদ গেছে কিনা, ঠিক আছে। পারছো কেউ? কেউ কি পারছো? ভাইয়া সাইড বিধি দিয়ে একটু করাই দেন ভাইয়া, মানে বিধিগুলি নির্বাচন করতে সমস্যা হইতেছে একটু।
ওকে, তো আমার দেখো হইছে আমি যেটা ভাইয়া, বাট শিওর না আমি। তুমি একটু বিধিগুলো বলো তো, তুমি কি কি বিধি ইউজ করছো? প্রথমে কি বিধি ইউজ করছো? যোগের অনন্যতা, ভেরি গুড, ভেরি গুড। এরপরে যোগের বিনিময় বিধি, সংযোগ বিধি ইউজ করো নাই? সংযোগ বিধি আর যোগের। হ্যাঁ, আচ্ছা এরপরে বিনিময় বিধি, হ্যাঁ বিনিময় বিধিও আছে, এরপরে বলো। এরপরে তারপর বিপরীতক, বিপরীতক, তারপরে গুণের অবেদক। অনন্য, যোগের আচ্ছা, ঠিক আছে। অনন্যতা আবার। আচ্ছা, যোগের অনন্যতা মনে হয় তুমি একটু ভুল করছো। আমি এই ম্যাথটা পুরোটা করা দিচ্ছি, তোমরা একটু কারেকশন করে নাও, তাহলে তোমরা বুঝবা আসলে কিভাবে ইউজ করতে হয়। মোটামুটি 2-3টা করছো, এতটা কিন্তু কঠিন না, ঠিক আছে? একটু যদি বিধিগুলাকে মাথায় রাখো, আর এই ম্যাথগুলো হয় কি টুকটাক টিচাররা অত বেশি ঝামেলা করে না, কোনোভাবে মিলাই দিবা, দেখবা যে খুব সহজে নাম্বার পেয়ে গেছো। 3-4 লাইন করবো, 4 নাম্বার পেয়ে গেছো, তো খুব ইজি। তো দেখো আমরা কি করতেছি, প্রথমে আমাদের টার্গেট হচ্ছে কি, বি ভাইয়া আর সি একটা বিধি যদি মিস হয় তাহলে কি হবে? একটা বিধি মিস হইলে, এখন দেখো একটা জায়গায় তুমি প্রথম লাইনে মনে করো এরকম করতেছো, a প্লাস বি আছে, তার সাথে তুমি একটা মাইনাস এ কে যোগ করতেছো উভয় পাশে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে দুই জায়গায় কি করতেছো, মাইনাস এ কে যোগ করতেছো। এখন এইটা যে যোগের অনন্যতা তুমি এই জিনিসটা দেও নাই, তার মানে খুব বড় একটা বিধি মিস হয়ে গেল না এখানে। মানে তুমি এখানে একটা কাজ করতলা, যেই কাজটা একটা বিধিকে মেনে হইছে। যোগের অনন্যতা ছাড়া তুমি একটা সমীকরণের দুই সাইডে কিন্তু একই জিনিস যোগ করতে পারো না, কিন্তু তুমি বিধিটা উল্লেখই করলাম না, তখন কিন্তু নাম্বার কমে যেতে পারে খুব ভালো লেভেলের। সো ধরো একটা মেথডে 4টা বিধি ইউজ করতে হয়, তুমি হয়তোবা অ্যাক্সিডেন্টালি মাঝখানে কোন একটা বিধি ইউজ করো নাই, টিচার খেয়াল করলে হয়তোবা কিছু নাম্বার কমাইতে পারে, বাট ফুল নাম্বার হয়তোবা নাও কাটতে পারে, ঠিক আছে? সো এই জন্য যেটা করবা, ভাই বইয়ে যে কয়টা বোর্ডের এরকম প্রমাণ আছে সবগুলো প্র্যাকটিস করে ফেলো, বিধি সহ প্র্যাকটিস করে নোট করে রেখে দাও, এক্সাম পর্যন্ত বিধিগুলো মনে থাকতে হয়। কারণ ইন রিয়েল লাইফ তো আমরা আসলে এত বিধি নিয়ে ডিল করি না, ঠিক না? আমাদের তো জাস্ট এ বি ইজ ইকুয়াল টু বিসি হইলে আমরা ডিরেক্ট পড়ালে লিখে দেখি এ ইজ ইকুয়াল টু সি, তো তখন আমাদের এত বিধি লাগে না। সো এক্সামের জন্য জাস্ট প্রত্যেকটা বিধি মনে রাখবে স্টেপ বাই স্টেপ। সো দেখো আমি প্রথমে যে কাজটা করলাম, উভয় পাশে কি করলাম, একই জিনিস যোগ করছি। সেটা কি, উভয় পাশে আমি মাইনাস এ কে যোগ করলাম, এ প্লাস বি ছিল, আর এখানে কি ছিল, এ প্লাস সি ছিল, এটার সাথে মাইনাস এ কে যোগ করছি, এটার সাথে কি মাইনাস এ কে যোগ করছি। এটাকে বলা হয় অনন্যতা, যোগের অনন্যতা। তোমরা লিখে দিবি, শর্টকাটে লিখতেছি, যোগের অনন্যতা। তো পরের লাইনে আমি যেটা করলাম, দেখো এ আর মাইনাস এ কে চাইলে আমি একটা ব্র্যাকেটে লিখতে পারি না, মাইনাস এ প্লাস এ, আর এখানে বি কে আলাদা লিখতে পারি, এখানে মাইনাস এ প্লাস এ, আর এখানে হচ্ছে প্লাস সি কে আলাদা, এটাকে বলা হয় সংযোগ, বিধি, যোগের সংযোগ বিধি, ঠিক আছে? পরের লাইনে দেখো এ আর মাইনাস এ কে করলে যে জিরো আসে, ঠিক আছে? এটা আসলে এটা কোন বিধি অনুযায়ী, এটা হচ্ছে যোগের বিপরীত, অনুযায়ী এখানে কিন্তু জিরো আসবে, 0 প্লাস বি ইজ ইকুয়াল টু 0 প্লাস সি, এটা কি যোগের বিপরীত। এরপরে 0 প্লাস, সরি আমি 0 প্লাস বি ইজ ইকুয়াল টু 0 প্লাস সি হবে। আবার 0 প্লাস বি থেকে যে বি লিখতে পারি, সেটা কিসের সাহায্যে, এটা হচ্ছে যোগের অভেদক। সো 0 প্লাস সি ইজ ইকুয়াল টু, এটাকে সি লিখতে পারি, এটা হচ্ছে যোগের অভেদক থেকে। সো এই দেখো আমাদের প্রমাণ হয়ে গেল। সো বুঝতে পারছো আশা করি, কয়টা বিধি ইউজ করলাম, 1 2 3 4টা বিধি। সো 4টা বিধিতে শেষ, বুঝতে পারছো? সো এই গেল আমাদের প্রবলেম। আর আচ্ছা, সো মোটামুটি আমাদের এই চ্যাপ্টার রিলেটেড আলোচনা বলতে পারো শেষ। আমরা চ্যাপ্টার রিলেটেড সৃজনশীল আসার মতো সবগুলা টাইপ টাচ করার চেষ্টা করছি, তারপরে কোনো কিছু বাদ গেছে কিনা জানা নাই, হয়তোবা সবগুলাই কম বেশি টাচ করছি। যদি বাদ যায় তখন আমরা যখন টেস্ট পেপার সলভ করতে যাব তখন চলে আসবে এগুলো। এখন আমরা 10টা মিনিট সময় নিব, একটু এমসিকিউ সলভ করব। বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে ভর্তি পরীক্ষা আসা এমসিকিউ গুলো একটু আমরা দেখি যে আমরা আসলে পারি কিনা, ঠিক আছে? আমি যারা জিজ্ঞেস করবো খুব কম টাইমের মধ্যে অ্যান্সার দিয়ে দেবো, সবাই একটু রেডি থাকবো। আর 10 মিনিট সময় শুধু। পাঁচটা এমসিকিউ ধরো সলভ করবো 10 মিনিটে। তো তোমরা বোর হইতেছো না তো? মানে অনেকক্ষণ সময় পড়লাম তো। দেখো না প্রথম ভাই, ঠিক এমসিকিউটা আছে। হচ্ছে, প্রথম এমসিকিউ ঢাকা বিশ্ববিদ্যালয়তে 2019-20 আসছে, ঠিক আছে? এটা হচ্ছে 1 বাই মডুলাস 3x - 1 গ্রেটার দেন 1। এইটার সমাধান বলছে নিচের কোনটি, ঠিক আছে? এর সমাধান কোনটি? সো অপশন গুলো দিয়ে দিচ্ছি, তোমরা করতে থাকো। অপশন হচ্ছে -∞ থেকে 1/3 ইউনিয়ন
1 থেকে ইনফিনিটি, এইটা একটা অপশন। আর একটা অপশন দেওয়া আছে কি, খ হচ্ছে x is greater than 1/3, গ হচ্ছে কি, গতে দেওয়া আছে হচ্ছে 0 থেকে x এর ভ্যালু হচ্ছে 2/3 এর মাঝখানে, আর ঘতে দেওয়া আছে হচ্ছে 0 থেকে 1/3 ইউনিয়ন 1/3 থেকে 2/3। ভাই গ সেটা নাম্বার হচ্ছে ডিউতে আছে। গ নম্বর বলতেছে অ্যান্সার। আচ্ছা দাঁড়াও, আমি এখনো করি নাই, নিজেও জানি না এটা অ্যান্সার কত। গ নম্বর কি, জি তুমি ভাইয়া বলতেছো গ x, নাম্বার হবে, ভাইয়া গ নাম্বার। গ নম্বর 0 থেকে 2/3 এর মাঝখানে। জি জি ভাই ভাইয়া। ওকে 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 ওকে, ঠিক আছে, আমি একটু চেক করতেছি। এটার প্রবলেম পিছনে সলিউশন দেওয়া আছে, একটু দাও। নম্বরটা 42 এর বলতেছে ওরা ঘ, 42 এর ওরা ঘ বলতেছে, ঘ ঘ 42 হচ্ছে ঘ অ্যান্সার। সো কেন আসলে অ্যাডমিশনে কোশ্চেন সলভ করতে আসলাম, সো এখানে একটা জিনিস বুঝবা যে আসলে এখানে কিছু জায়গায় ট্রিক্স আছে, ঠিক আছে। যে ধরো ডিউর কোশ্চেন গুলো খুব ইজি হয়, এটা সবাই মানে, বাট তারপরে দেখা যায় একই স্টুডেন্ট বলে যে কি ভাই আমি 90 অ্যান্সার করছি, আরেকজন বলে আমি 70 অ্যান্সার করছি। যে 90 অ্যান্সার করতে সে চান্স পায় না, চান্স হয় নাই। যে 70 অ্যান্সার করতে সে পিছনের দিকে হইলো চান্স পেয়ে গেছে। কারণ কি, কারণ হচ্ছে গিয়ে তুমি কারেক্ট অ্যান্সার করতে পারো না হয়তোবা, ঠিক আছে। তো এখানে একটা ঝামেলা হইলো কি, দেখো এটা আসলে একটা ভগ্নাংশ না, এটা 1/3x - 1। এর আগেও যদি এরকম ভগ্নাংশ জাতীয় কোনো সংখ্যা চলে এসে থাকে এবং সেটার মধ্যে যদি না বলে থাকে, তাহলে এটা আমাদের একটা ভুল হয়েছিল হয়তোবা। তো 1/3x - 1 এটা তোমার দেওয়া ছিল। আচ্ছা বলো তো, তুমি x এর মান যদি এখানে 1x = যদি 1/3 হয়, x = যদি 1/3 হয়, এই জিনিসটা অসংজ্ঞায়িত আসে না? নিচে কি 0 চলে আসে না? দেখো তো। হ্যাঁ -1। জি ভাইয়া। এই তো, তার মানে তোমাদের অ্যান্সারটা ঠিকই ছিল, এখানে একটা জায়গায় সমস্যা হয়েছে। দেখো তোমাদের অ্যান্সার ছিল কি, এটা x হচ্ছে 0 থেকে কি 2/3 এর মাঝখানে না, কিন্তু সমস্যাটা হচ্ছে x আবার 1/3 হইতে পারবে না। খেয়াল করে দেখো, x এর মান যদি তুমি 1/3 বসাও, তাহলে এটা 1/0 চলে আসে। আর 1/0 মানে কি, 1/0 = ইনফিনিটি বা অসংজ্ঞায়িত, ঠিক আছে। তার মানে এই জিনিসটা কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে এখন যে জিনিসটা হবে, যেহেতু তোমার অ্যান্সার এইটা আসছে, তাহলে এইটাকে এখন লিখতে হবে এইভাবে। মনে করো যে তুমি ঢাকা থেকে চিটাগং যাবা, কিন্তু ঢাকা থেকে চিটাগং যাওয়ার ডিরেক্ট ট্রেন নাই। ঢাকা থেকে কুমিল্লা আছে, কুমিল্লা থেকে চিটাগং আছে, তাহলে তুমি কি করবা? ঢাকা থেকে কুমিল্লা আসবা, কুমিল্লা থেকে আবার চিটাগং যাবা, তাই তো? এটাই তো করবা। সো এখন আমাদের কাজ হচ্ছে, দেখো 0 থেকে 1/3 পর্যন্ত x এর ভ্যালু একবার হবে, ঠিক আছে। 1/3 হইতে পারবে না, আবার 1/3 এর পর থেকে, ঠিক আছে, আবার 1/3 এর পর থেকে x এর ভ্যালু কত পর্যন্ত যাবে? 2/3 পর্যন্ত যাবে। ওইটাই হচ্ছে আবার ঘ নম্বরে দেওয়া আছে, যদি ভালোভাবে খেয়াল করো তাহলে দেখবা x হচ্ছে কি আবার কি 1/3 থেকে 2/3 পর্যন্ত যাবে, ঠিক আছে। এটা হচ্ছে মাঝখানে ইউনিয়ন। আমরা বুঝবো কিভাবে? তুমি যখনই কোন একটা অসমতা ভগ্নাংশ আকারে দেওয়া থাকবে, তখন 100% শিওর থাকবা ওই ভগ্নাংশ x এর এমন কোনো মান বসানো যাবে না যেই মানটা বসাইলে ওই ভগ্নাংশটা 0 হবে। বুঝতে পারছো? তাহলে এখানে x এর মান 1/3 বসাইলে এই ভগ্নাংশটা 0 হয়। তাহলে এখানে x = 1/3 বসানো যাবে না, 1/3 এই উত্তরের মধ্যে আসবেই না। তাহলে 1/3 ছাড়া বাকিগুলো আসবে। তার মানে এখন কি, এখন মনে x করো যে এর তোমার মান, অ্যান্সার তো এরকম। হ্যাঁ বলো, x এর মান। ভাই x এর মান 1/3 বসালে 0 হয়। হ্যাঁ, তো x এর মান 1/3 বসালে নিচে 0 চলে আসে না? তাহলে নিচে 0 আসা মানে কি, নিচে 0 1/0 মানে কিভাবে? কি ইনফিনিটি না? এই যে আমার এই যে রাশিটা দেখো ভালোভাবে, এই যে এইটা ছিল আমাদের রাশি, যেটাকে আমার অসমতা করতে বলছে, ঠিক না। x = যদি 1/3 ভাইয়া বসাও, তাহলে তোমার -1 1 বাই আসে না? x = 1/3 বসায় দেখো, 1/3 × 1/3 - 1। তাহলে দেখো তো মডুলাস এটা করলে কি আসে, কাটাকাটি করলে 1 - 1 না, 1 - 1 মানে কি 0 না? তাহলে 1/0 মানে কি হ্যাঁ, বুঝতে পারছি। ইনফিনিটি। এবার বুঝতে পারছো? আচ্ছা, তার মানে যখন শুনো, যদি তোমাকে কোনো এরকম মডুলাস দেওয়া থাকে, মডুলাস x - a, তাহলে তোমার x এর সব মানের জন্য এটা সত্য, এটা নিয়ে কোনো প্যারা নাই। ঝামেলাটা হবে কখন, যখন তোমাকে ভগ্নাংশ দিবে। এরকম ভগ্নাংশ যদি দেয়, তখন তোমার কি করতে হবে, তখন তোমাকে x এর একটা মানকে বাদ দিতে হবে, যে একটা মানের জন্য এই ভগ্নাংশটা 0 হবে। সো আমরা উত্তর পাইলাম কি, x = এটা পাইলাম 0 থেকে 2/3 পর্যন্ত অ্যান্সার। কিন্তু আবার আমরা দেখতে পারতেছি সংখ্যা রেখার মধ্যে বসাও, 0 হচ্ছে এই জায়গায়, 2/3 কোন জায়গায়, 2/3 ধরো এটা হচ্ছে 1, এই জায়গায় হবে 2/3। আমরা দেখতেছি 0 থেকে 2/3 এর মধ্যে সবাই আছে,
শুধুমাত্র একটা ভ্যালু নাই, সেটা কে? সেটা হচ্ছে এই জায়গায় ভ্যালুটা নাই, এই জায়গায় ভ্যালু হচ্ছে 1/3। তার মানে এই যে 0 থেকে, আমি অন্য কালিতে দেখাই বুঝতে সুবিধা হবে, 0 থেকে 1/3 এর আগ পর্যন্ত সবাই আমার উত্তরের মধ্যে আছে, আবার 1/3 নাই, আবার 1/3 এর পর থেকে 2/3 পর্যন্ত সবাই আমার উত্তরে আছে। এই জন্যই কিন্তু আমার অ্যান্সারটা, তোমাদের অ্যান্সারটা না হয়ে অ্যান্সারটা কি হয়ে গেছে? অ্যান্সারটা হয়ে গেছে 4 নম্বর অপশন। 4 নম্বরটা দেখো 0 থেকে 1/3, আবার ইউনিয়ন কি 1/3 থেকে 2/3। তো আমাদের আসলে মানে 20-30টা প্রবলেম সলভ করা দরকার না, আমরা যদি একটা প্রবলেম বুঝে করতে পারি, এরকম 10টা প্রবলেম আমরা পারবো। কথা বুঝতে পারছো? জি ভাই, তো এই প্রবলেমটা বুঝতে পারছো কিনা? জি ভাই এই প্রবলেমটা যদি বুঝতে পারো, তো এটা হচ্ছে গিয়ে অ্যাডমিশনের প্রবলেমগুলোতে কিছু ট্রিক্স থাকে আর কি, ঠিক আছে? এগুলো তোমাদের আগে থেকে একটু ইউজ টু করার চেষ্টা করতেছি, যত তখন খুব সবকিছু খুব নতুন না লাগে। তো এবার আমরা দেখি আরেকটা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনে আসি। আমি সবচেয়ে টাফেস্ট গুলোই নিতেছি, মানে টাফেস্ট গুলো আর কি, এমসিকিউর মধ্যে কিছু আছে অনেক সহজ দেখা যাচ্ছে। সো এটাও ডিইউতে আসছে, এটা একটু দেখো তোমরা পারো কিনা। মডুলাস অফ 5 - 2x is less than, oh sorry এটা না, 5 - 2x is greater than 4 দিছে ডিইউতে, is greater than 4, ঠিক আছে? এইটার জন্য সমাধান কোনটি? ঠিক আছে, এটা 17-18তে আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। সো এটার অপশন গুলো আমি দিচ্ছি, দেখো। একটা হচ্ছে থার্ড ব্র্যাকেট হাফ থেকে 9/2, আরেকটা হচ্ছে -ইনফিনিটি থেকে হাফ, আবার ইউনিয়ন কি 9/2 থেকে ইনফিনিটি। আবার গ নম্বর অপশনটা কি দেখো, গ নম্বরে বলা হয়েছে -ইনফিনিটি থেকে হাফ, আর ঘ নম্বরে কি বলা হয়েছে, ঘ নম্বরে বলা হয়েছে হাফ থেকে 9/2 ইউনিয়ন 27/2 থেকে ইনফিনিটি। সো এটা একটু দেখো তো, করো তো সবাই। সো মডুলাস যেহেতু গ্রেটার দেন আছে, তার মানে কি ওই ডিরেক্ট সূত্রটা ফালাইতে পারবা না, এখানে একবার প্লাসের জন্য হিসাব করতে হবে, একবার মাইনাসের জন্য হিসাব করতে হবে, ঠিক আছে? এরপরে এক্স এর মানগুলো দেখো কত আসে, এটাও ডিইউতে আসছিল। সো একবার কি করব, 5 - 2x is greater than 4, আরেকবার কি করব 5 মাইনাস, তো -5 - 2x কি হবে, is greater than 4। সো এখানে করলে কি হবে, 2x - 5 is greater than 4, সুতরাং 2x is greater than equal to 9, x is greater than equal to ভাইয়া খ মনে 9/2। হয়। খ না, আচ্ছা x হচ্ছে 9/2। তোমার অ্যান্সারটা মনে হচ্ছে হইতে পারে, আমি একটু দেখি, দাঁড়ো অ্যান্সার সেটা একটু দেখি, আমি করে দিব, এটা সমস্যা নেই। আমরা 3-4-5টার মতো প্রবলেম সলভ করি, তাহলে একটু মজা পাবো। ধরো 45, অ্যান্সারটা দেখি। হ্যাঁ, যে খ বলছো তোমারটা কারেক্ট। সো একবার আসতেছে দেখো x হচ্ছে 9/2 থেকে বড়, এটা একবার আসতেছে অ্যান্সার। আবার এইটার জন্য যদি আমি করি, কি আসে, সো 5 ওই পাশে পাঠিয়ে দিলে -2x is greater than equal to কি -1, সো ভাগ দিয়ে দিলে x is less than equal to হাফ। সো এই যে দেখো দুইটা অ্যান্সার আসলো, একটা হচ্ছে x হচ্ছে হাফ থেকে ছোট, আর একটা হচ্ছে x হচ্ছে কি 9/2 থেকে বড়। তার মানে দেখো খ নম্বর অ্যান্সারটা মিলে না, হাফ থেকে ছোট মানে কি -ইনফিনিটি থেকে শুরু করে হাফের আগ পর্যন্ত, তাই তো? আবার আরেকটা কি আসছে 9/2 থেকে বড়, মানে কি 9/2 থেকে শুরু করে কি +ইনফিনিটি পর্যন্ত। তার মানে কি দুইটা অ্যান্সার যেহেতু আসছে, তাদের মাঝখানে কি হবে, ইউনিয়ন হবে। দুইটা অ্যান্সার আসলে তাদের মাঝখানে ইউনিয়ন হবে, তার মানে আমাদের অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে খ নম্বরটা, এটাও ডিউতে আসছিল। ওকে, তো বুঝতে পারছো এই ম্যাথটা সবাই? ক্লিয়ার? জি ভাই। ওকে, সো চলো আরো দুই একটা করি, তো বেশি করার টাইম পাবো না। এখানে দেখতেছি ম্যাক্সিমাম বুঝছো ইনইকুয়ালিটি রিলেটেড, এগুলো দিয়ে তো লাভ নেই, ইনইকুয়ালিটি তো প্রচুর সলভ করছো, ওগুলো পারবা। একটু ডিফারেন্ট কিছু খুঁজতেছি, দেখি আর পাওয়া যায় কিনা। আচ্ছা, ডিউর আরেকটা কোশ্চেন পাইছি, দেখো তো এটা পারো কিনা। মডুলাস অফ x² + 1 is less than 10, এইটা সমাধান করো। একটু ডিফারেন্ট না অঙ্কগুলো? সো এটা সমাধান করো, দেখো
-3 থেকে x হচ্ছে 3 এর মাঝখানে, এটা একটা উত্তর। আর একটা উত্তর হচ্ছে -3 থেকে ইকুয়াল টু, ঠিক আছে, ইকুয়াল টু x হচ্ছে 3 এর মাঝখানে। আর একটা হচ্ছে কি বললো, -3 থেকে x হচ্ছে ওইখানে 3 আর এখানে হচ্ছে কি, ঘ নম্বরে হচ্ছে, দূর, এটা তো বুঝাই যেতেছে এটা অ্যান্সার কি, এটা সহজ, এটা তো ক নম্বর হবে বুঝাই যাচ্ছে, তাই না? আর এখানে তো গ্রেটার দেন ইকুয়াল টু নাই, তাহলে ওইখানেও কিন্তু গ্রেটার দেন ইকুয়াল টু আসবে না, তাই না? তো অপশনগুলো দেখছো, সবগুলো অপশন সেম দিছে, বাট কোনোটার মধ্যে দুই জায়গায় গ্রেটার দেন ইকুয়াল টু সাইন দিছে, কোনোটাতে এক জায়গায় দিছে। তো তোমরা একটু চিন্তা করে বলো তো এর অ্যান্সার কি আসবে? স্যার কই তো আসবে স্যার। কয় ভাই। আসবে? হ্যাঁ 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 স্যার ভাই, সবই ওই তো। টাকা ডাকিস না ভাই। আচ্ছা, এবার এবার দেখো, তার মানে এটা হচ্ছে ক নম্বর আসবে বুঝাই যাইতেছে, ঠিক আছে? তাহলে ওই এমসিকিউর ক্ষেত্রে কিন্তু যেহেতু তোমাকে ম্যাথ দিবে না, এখানে তো আর ম্যাথ আসবে না বড়, তো এখানে একটু খেয়াল করবা আর কি, যে তোমার আসলে সাইনটা কি, শুধু লেস দেন না শুধু গ্রেটার দেন নাকি লেস দেন গ্রেটার দেন একসাথে, সো ওইটার বেসিসে কিন্তু তোমার অ্যান্সারও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আরো দু একটা দেখি। ওকে, এইবার দেখি, এটা একটু আগে যেহেতু এই টাইপের একটা করাইলাম, আমার কাছে দেখতে দেখি সবচেয়ে টাফেস্ট ম্যাথ গুলোর মধ্যে এইগুলাই দিচ্ছে, ঠিক আছে? এর বাইরে বাকি সবগুলো খুবই ইজি। আচ্ছা দেখি, এটা বলো তো দেখি, 3x + 1, ওই যে প্রবলেমটার মধ্যে একটা ভ্যালু বাদ গেছে, সো এটা আমরা আরেকটা প্র্যাকটিস করলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এটাও 13-14 আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তো এই অসমতাটির সমাধান, তো এটা সমাধান করো। সমাধান করতে আমি অপশনগুলো দিচ্ছি। সো এইবার কিন্তু তোমরা আর আগের ভুলটা আশা করি করবা না। সো অপশনগুলো দেখো, 2/3, -1/3 ইউনিয়ন -1/3, -4/5। মুন কি বনশ্রীতে থাকো? রামপুরাতে থাকি ভাইয়া। আচ্ছা, এরপরে এটা হচ্ছে খ নম্বর অপশন দিলাম নাকি, হচ্ছে গ দেখো, -2/3 থেকে -4/15 পর্যন্ত। আর ঘ হচ্ছে -2/5 থেকে -1/3 ইউনিয়ন -1/3 থেকে -4/15। এবার দেখো তো এই ম্যাথের অ্যান্সার কোনটা আসে, এবার একটু চিন্তা ভাবনা করে বলবো। তো এটা পারলে মোটামুটি ধরলাম যে বাস্তু সংখ্যা রিলেটেড আর প্রবলেম নাই তোমাদের তেমন। 65 নম্বর অ্যান্সার। আগে সলিউশন ইন্টারভাল বের করো। আর এখানে কিন্তু একটা জিনিস হচ্ছে, এক্স এর কোনো একটা মানের জন্য কিন্তু এটা সত্য হবে না। একটা এক্স এর একটা মান কোনোদিনই এটা হওয়া সম্ভব না, তো সেই মানটাকে তোমাকে বাদ দিতে হবে, ঠিক আছে? তো কারো যদি হয়ে থাকে এই ম্যাথটা, তাহলে আমাকে বলবা, অ্যান্সারটা শেয়ার করবা কত আসছে। ভাইয়া 2 নাম্বারটা 4 নাম্বারটা কি সেম দিছেন? 2 নাম্বার আর 4 হচ্ছে নাম্বার না। কি আমি সেম দিলাম? না সেম না, একটা 2/3, একটা -2/3, আর একটা হচ্ছে -2/5। লাস্টের পার্টটা সেম আর কি। না 4 নাম্বার হবে মেবি। হ্যাঁ মেবি না, কনফিডেন্টলি বলো এটাই 4 নম্বরই অ্যান্সার, ঠিক আছে? সবার 4 নম্বর আসছে কিনা দেখো তো। সবার কিন্তু 4 নম্বর আসার কথা, কারণ এখানে এক্স এর ভ্যালু -1/3 কখনোই হবে না। তাই তোমার রেঞ্জ আসার কথা -2/5 থেকে কি এক্স এর ভ্যালু কত আসার কথা, -4/15 আসার কথা, বাট এর মধ্যে কি আসবে না, -1/3 ভ্যালুটা বাদ যাবে। এই জন্য এটাকে, এই ইন্টারভালটাকে যেহেতু আমি ডিরেক্ট যাইতে পারতেছি না, এক্স এর আবার একটা ব্রেক আছে, ব্রেক পয়েন্ট আছে, তার মানে কি করতে হবে, এক্স হচ্ছে -2/5 থেকে -1/3 পর্যন্ত হবে, ইউনিয়ন কি হবে আবার হচ্ছে -1/3 থেকে -4/15 হবে। সো এখানে কিন্তু -1/3 এর আগে কিন্তু সবসময় ফার্স্ট ব্র্যাকেট রাখবা, কারণ -1/3 কিন্তু হইতে পারবে না। তো যে জিনিসটা পসিবল না, মানে যে জিনিসটা আমার উত্তরের মধ্যে আসবে না, তাকে কিন্তু ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে, ঠিক আছে? তো -1/3 এর আগে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিবে সবসময়, ঠিক আছে? আর -4/15 কে থার্ড ব্র্যাকেট, কারণ এটা হচ্ছে কি, গ্রেটার দেন ইকুয়াল টু দেওয়া ছিল, ইকুয়াল টু সাইন দেওয়া আছে, তো তাই এই জন্য আমাকে থার্ড ব্র্যাকেট দিতে হলো।
আর 1/3 -1/3 কে ফার্স্ট ব্র্যাকেট কেন দিলাম, কারণ -1/3 আমি বলে দিচ্ছি যে এখানে -1/3 হইতে পারবে না। তো যে জিনিসটা আমার ইন্টারভ্যালে আসবে না তাকে ফার্স্ট ব্র্যাকেট না দিলে তো বাদ যাবে না। ফার্স্ট ব্র্যাকেট মানে কি ওই মানুষটা বাদ, সরি ওই সংখ্যাটা বাদ, -1/3 বাদ। সো -2/3 ও হবে, বাট 2/3 থেকে -1/3 এর আগ পর্যন্ত সবাই আসবে। আবার -1/3 হবে না, তারপর থেকে বাকি -4/15 পর্যন্ত সবাই আসবে। ঠিক আছে? সো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। কার কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। ঠিক আছে, ভেরি গুড।